শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো সবাই। আশা করি তোমরা আমাদের আগের ভিডিওগুলো দেখেছো। আজকে আমরা যেটা পড়বো এটা হচ্ছে বিন্যাস। তো তোমরা আগে যে চ্যাপ্টারগুলি দেখেছো, লগ, সূচক, সবগুলি হচ্ছে তোমাদের 9-10 এর সিলেবাসে কিন্তু ছিল। একমাত্র বিন্যাস, সমাবেশ এবং সম্ভাব্যতা, এই তিনটি চ্যাপ্টার বিসিএস সিলেবাসে নেওয়া হচ্ছে একাদশ দ্বাদশের সিলেবাস থেকে। তো যেহেতু একাদশ দ্বাদশের সিলেবাস থেকে নেওয়া হচ্ছে, তার মানে হচ্ছে আমরা অন্য যে অঙ্কগুলো করি, শতকরা, সুদ কষা, লাভ ক্ষতি, মানে পাটিগণিত, বীজগণিত যে অঙ্কগুলো করি, সবগুলো হচ্ছে আমাদের মোটামুটি আমরা ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যে সিলেবাস সেখান থেকে। কিন্তু বিন্যাস, সমাবেশ এবং আহ সম্ভাব্যতা, এই তিনটি চ্যাপ্টার নেওয়া হয় এইচএসসি সিলেবাস থেকে। যেহেতু আমরা ধরে নিতে পারি এইচএসসি সিলেবাসটা একটু টাফ 9-10 এর চেয়ে, তাহলে এই অঙ্কগুলো একটু বুঝতে একটু টাফ। কিন্তু এই টাফটা আপাত দৃষ্টিতে মনে হলেও যদি তুমি বুঝতে পারো বিন্যাস সমাবেশের নিয়ম কানুনগুলি, আমার দৃঢ় বিশ্বাস বিন্যাস সমাবেশ থেকে তোমার যে 1-2 নাম্বার যেটা আসে, এটা কখনোই মিস হবে না। তুমি যদি প্রশ্নগুলি দেখো, যে 35 এর পর থেকে প্রশ্ন যদি দেখো, দেখবা যে বিন্যাস সমাবেশ থেকে সবসময় 1 থেকে 2টি প্রশ্ন আসে প্রিলিমিনারিতে। হ্যাঁ, আবার লিখিত পরীক্ষার প্রশ্ন যদি দেখো, দেখবা যে লিখিত পরীক্ষায় বিন্যাস সমাবেশ থেকে সবসময় 1টা বা 2টো অঙ্ক আসে। তাহলে এই একটা চ্যাপ্টারে তুমি এফোর্ট দিয়ে তুমি নিশ্চিত 1-2 নাম্বার নিশ্চিত করতে পারো। দেখো, অনেকে কিন্তু ভয় পায় বিন্যাস সমাবেশ নিয়ে, কারণ এখানে কিন্তু বলে যে একটা অঙ্ক এক এক রকম, এটা কেমনে করবো, কোন সূত্র করবো, কিভাবে করবো, এটা অনেকে বুঝতে পারে না। তো তুমি যদি বেসিকটা বুঝে ফেলো, তাহলে এটা তোমার জন্য বেশি কঠিন হবে না। তো দীপালি শুক্লা নামক একজন বলেছিলেন, লাইফ ইজ মেয়ারলি আ বুক অফ পারমিটেশন এন্ড কম্বিনেশন, মেয়ারলি আ রেজাল্টেন্ট ভেক্টর অফ ইট চয়েসেস এন্ড দেয়ার অর্গানাইজেশন। তোমার এই যে খুব সুন্দর একটা কথা বলছিলেন উনি, যে লাইফ হচ্ছে আসলে একটা পারমিটেশন এন্ড কম্বিনেশন। হ্যাঁ, এটা ছাড়া কিছু না। এই যে আমরা যে চয়েস গুলি করি, এই যে তুমি এখন বিসিএস এর সিদ্ধান্ত নিলা, বিসিএস দিবা তুমি, বা এরপরে তুমি আর একটা সিদ্ধান্ত দিবা, রেসিডেন্সি দিবা, তুমি ডিপ্লোমা দিবা, এফসিপিএস দিবা, এই ধরনের নানান সিদ্ধান্ত আমরা নিচ্ছি লাইফের মধ্যে, নানান অর্গানাইজ করি এই সিদ্ধান্তগুলিকে। আমাদের জীবনটা আসলে সিদ্ধান্তগুলি ছাড়া কিছু না। মনে রাখবা, তোমার জীবনের প্রত্যেকটা সিদ্ধান্তের জন্য তুমি দায়ী, প্রত্যেকটা সিদ্ধান্তের রেজাল্টও কিন্তু তুমি ভোগ করতে হবে। এই যে এখন যে তোমার 42 বিসিএস যদি হয়, তাহলে এখানের মধ্যে যদি ভালো করো তুমি, তো এই যে তুমি বিসিএস ক্যাডার হবা 42 দিয়ে, তাহলে এই যে সুফল, এটা কিন্তু তুমি ভোগ করবা, তাই না? আর তুমি যদি ভালো করে না পড়ো, তুমি ক্যাডার যদি না হও, তাহলে এটার যে তোমার কর্মফল, সেটা তুমি ভোগ করবা। ভালোবাসার সংজ্ঞা কি, এটা যদি আমরা জানতে চাই, এক একজন এক একটা সংজ্ঞা দিবে। তো অনুজ যাদব নামক একজন বলেছিলেন, লাভ ইজ নাথিং বাট এ সিরিজ অফ permutation and combination of events causing dopamine and adrenaline rush। যে উনি আসলে এটা মেডিকেল গ্রাজুয়েটদের উদ্দেশ্যে বলেছিলেন। আমরা জানি আমাদের যে ভালো লাগার যে হরমোন ডোপামিন এবং অ্যাড্রেনালিন, তো আমরা যাকে ভালোবাসি তাকে যদি আমরা টাচ করি, তার কথা শুনি, আমাদের অনেক ভালো লাগে। হ্যাঁ, এটা নট নেসেসারিলি এখানে প্রেমিক প্রেমিকের ভালোবাসা হইতে হবে, এখানের মধ্যে আমাদের যে কোনো প্রকারের ভালোবাসা হইতে হবে, বাবা ছেলের ভালোবাসা, বাবা মায়ের ভালোবাসা, অনেক কিছু হতে পারে। তো ভালোবাসা যেটা হয়, আমাদের ব্রেইনে ডোপামিন এবং অ্যাড্রেনালিনের কিন্তু আমাদের সার্চ বেড়ে যায়। তো এইটাই হচ্ছে উনি বলেছেন যে এটা আসলে একটা সিরিজ অফ পারমিটেশন এন্ড কম্বিনেশন। তো এটা ধরে বোঝা যাচ্ছে আসলে ভালোবাসার সাথে যে জিনিসটা জড়িত, পারমিটেশন এন্ড কম্বিনেশন, এটা আমাদের তাহলে কত ভালোভাবে এটা পড়া উচিত। মাঝে মধ্যে এরকম দেখা যায়, বাসায় এসে তোমার গেস্টরা বলে যে আপনাদের বাসায় বাথরুম আছে? হ্যাঁ, তো এখন দেখো, এরকম কোশ্চেন যদি কেউ যদি করে যে আপনার বাসায় কি বাথরুম আছে, তো এটা আবার কোন ধরনের প্রশ্ন, যে এখানে বাথরুম না থাকলে ওরা তাহলে এখানে ওরা পি করে কোথায়, ওরা কি উঠানে পি করে, বা ওরা বাসায় অন্য জায়গায় পি করে? তো বাথরুম থাকবে না? অবশ্যই থাকবে। কোশ্চেনটা হওয়া উচিত ছিল যে আপনার বাসায় বাথরুমটা কোথায়, এটা ছিল। এখন এদের যেটা প্রবলেম, এদের আসলে বেসিকের সমস্যা। হ্যাঁ, এই কোশ্চেনটা হচ্ছে বেসিকের সমস্যা। তার বেসিকের সমস্যা থাকলে কি তুমি কোনো মতো আগাইতে পারবে না। আসলে আমরা বেসিকের সমস্যা আমরা ক্রিয়েট না করে আমরা বেসিকটাকে একটু ডেভেলপ করি। ধরো, আমরা কাউন্ট করতে চাচ্ছি, এখন বললাম যে এখানে 3টা কলম এবং এখানে 2টো মার্কার। এখন এখান থেকে আমরা একটা পিক করবো কিভাবে? তুমি বলবা যে আমি 5টা থেকে একটা পিক করে কতগুলো উপায় পিক করতে পারবা? তুমি এখানে বলতে পারবা 5টা উপায় আমি পিক করতে পারবো। কেমনে? কারণ তুমি তো 3টা কলমে যে কোনো একটা পিক করতে পারো, আবার 2টো মার্কারের যে কোনো একটা পিক করতে পারো। তাহলে তোমার 3টা কলম এবং 2টো মার্কার সব মিলে কয়টা ওয়ে হয়? 5টা ওয়ে। তুমি 5টা ওয়েতে পিক করতে পারো। তুমি এখানে কি বলছো?
যে যে কোনো একটা পিক করলেই হবে। আচ্ছা, এই কোশ্চেন না করে তোমার কোশ্চেনটা করা হইলো যে তুমি হচ্ছে একটা কলম পিক করবে এবং একটা মার্কার পিক করবে, কত ওয়েতে পিক করতে পারবা, কত উপায়ে তুমি পিক করতে পারবা, উপায়গুলি একটু বলো। তো একটা উপায় হচ্ছে আমি প্রথম পেনটা নিলাম, প্রথম মার্কার নিলাম, প্রথম পেন দ্বিতীয় মার্কার, তাহলে কয়টা ওয়ে হইলো? দুইটা। আবার দ্বিতীয় কলম প্রথম মার্কার একটা ওয়ে, দ্বিতীয় কলম দ্বিতীয় মার্কার দুটো ওয়ে, তাহলে মোট ওয়ে কয়টা এখানে? দুটো। তৃতীয় কলম প্রথম মার্কার, তৃতীয় কলম দ্বিতীয় মার্কার, এখানে কয়টা ওয়ে? দুটো ওয়ে, তাহলে মোট কয়টা ওয়ে হলো? 6টা ওয়ে। এখানে আমরা কি করছি? আসলে আমরা যেটা করছি সেটা হচ্ছে আমাদের পেন 3 ওয়ে, মার্কার 2 ওয়ে, আমাদের গুণ করলে 3 into 2 equal to 6 ওয়েজ। হ্যাঁ, এইভাবে আমাদের কি হয়? 6টা উপায় হয়। ওকে, তো এখানের মধ্যে আমাদের দেখা যাচ্ছে যে 6টা কলাম দেখা যাচ্ছে, 4টা রো আছে। এখন তোমাকে যদি বলা হয় যে 6টা কলাম এবং এন্ড 6টা কলাম এবং 4টা রোতে কয়টা ডট আছে, তখন তুমি যেটা করবা যে এখানের মধ্যে 6 into 4 গুণ করলে কত হয়? 24। আবার বলি এন্ড এবং, তাহলে এবং যখন বলবে, এন্ড যখন বলবে তখন আসলে গুণ করি আমরা, আর যখন অর বলে তখন আমরা যোগ করি। এখন আসলে আমরা যে বিন্যাস সমাবেশে তোমাকে বেসিক পার্থক্যটা বুঝতে হবে যে বিন্যাস মানে কি আর সমাবেশ মানে কি। ধরো আমি তোমাকে বললাম যে 3জন প্লেয়ার তামিম, সাকিব, মুশফিক। হ্যাঁ, মুশফিক। এখন যে বললাম এই 3জন প্লেয়ার দিয়ে তুমি কতভাবে টিম গঠন করতে পারো, এদেরকে কতভাবে বাছাই করতে পারো, তাহলে কি বললাম? দল গঠন, দল। হ্যাঁ, দল গঠন কতভাবে বাছাই করা যাবে। হ্যাঁ, বাছাই করা যাবে কতভাবে। যদি বলি তুমি তুমি বল ভাই এটা তো আসলে একভাবে বাছাই করা যায়, 3জনকে একবার নিলাম, একটা দল গঠন, একটা বাছাই। কিন্তু যদি বলি এদেরকে কত উপায়ে ব্যাটিং করানো যাবে, তখন তুমি চিন্তা করবে হ্যাঁ ব্যাটিং যেহেতু করানো যাবে তাহলে তো এখানের মধ্যে আমি যে তামিম 1, সাকিব 2, মুশফিক 3, এভাবে যে তামিম হচ্ছে ওপেন করবে, স্ট্রাইকিং এ থাকবে, সাকিব নন স্ট্রাইকিং এ থাকবে, মুশফিক হচ্ছে যে 3 নম্বরে উঠবে, 1 ডাউন উঠবে, তাহলে এক প্রকার ব্যাটিং অর্ডার সাজানো যায়। আবার সাকিব থাকবে স্ট্রাইকে, সাকিব 1, তামিম নন স্ট্রাইকে, তামিম 2, আর মুশফিক 3, এগুলো আরেকটা ওয়ে। আবার মুশফিক 1, তারপরে তামিম 2, সাকিব 3, এটা একটা ওয়ে হইতে পারে। আবার মুশফিক 1 নম্বরে, তোমার সাকিব হলো 2 নম্বরে, আবার তামিম 3 নম্বরে, এরকম আরেকটা ওয়ে হইতে পারে। তার মানে হচ্ছে তুমি ব্যাটিং অর্ডার যখন সাজাচ্ছ তখন তুমি চিন্তা করতেছো, তাহলে ক্রিকেটের যে পিচ তুমি চিন্তা করতেছো তখন যে প্রথম স্ট্রাইক কে করবে, নন স্ট্রাইক কে করবে, 1 ডাউনে কে উঠবে। হ্যাঁ, তো তুমি একবার তামিম স্ট্রাইকের মধ্যে, তারপরে তোমার স্ট্রাইকিং মানে যে প্রান্তে ব্যাটিং করে আর কি। হ্যাঁ, অনেক সময় তোমরা মেয়েরা যারা ক্রিকেট খেলা বুঝে না তাদের জন্য। আচ্ছা, সাকিব ধরো নন স্ট্রাইকিং, মুশফিক হলো একজন আউট হলে উঠবে। আবার মুশফিক হচ্ছে, আবার ধরো সাকিব স্ট্রাইকিং এ উঠলো, তামিম নন স্ট্রাইকিং এ, আবার মুশফিক। আবার না, মুশফিক ওপেন করলো, মুশফিক এখানে, তামিম নন স্ট্রাইকিং এ, আবার সাকিব 1 ডাউন উঠবে। আবার না, মুশফিক ওপেন না করে মুশফিক হচ্ছে নন স্ট্রাইকিং এ থাকবে, ওপেনই করবে, নন স্ট্রাইকিং এর মধ্যে থাকবে। তাহলে দেখো তুমি যখন সাজাচ্ছ সাজাচ্ছ এবং যে সাজানোতে অর্ডারটা ম্যাটার করে, ধরো তোমার তামিম যদি স্ট্রাইকিং এ না থেকে মুশফিক স্ট্রাইকিং দিয়ে শুরু করলো, তাহলে এটা অন্যরকম একটা চেঞ্জ আসলো না এখানের মধ্যে? তাহলে অর্ডারটা ম্যাটার করে যে তুমি কাকে আগে পরে কি তুমি দিচ্ছ। কিন্তু যখন বললাম দল গঠন করা, তো বললাম তামিম সাকিব মুশফিক, একজন বললো না সাকিব তামিম মুশফিক, একজন বললো না মুশফিক তামিম সাকিব, কথা তো কিন্তু একটাই, তাই না? একটা দল একভাবে বাছাই করা যায় 3জনকে। কি যখন সাজানোর প্রশ্ন আসবে তখন আসবে অর্ডারটা, যে কোন অর্ডারে আমি কি সাজাবো। আশা করি তোমরা এই উদাহরণ থেকে বুঝেছো। এরপর আমি আরো একটু ব্যাখ্যা করি। ধরো তোমাকে আমি এই সিনারিতে বললাম যে বাবু এখানের মধ্যে হচ্ছে যে যে এখানের মধ্যে হ্যাঁ এখানের মধ্যে যে কয়টা এখানের মধ্যে বিন্যাস, কয়টা সমাবেশ। তো তুমি বাবু তুমি এর মধ্যে না বাবু খাইছো না এখানের মধ্যে, এখানে মানে বাবু অঙ্ক করছো মানে বুঝছো কিনা, বাবু বুঝছো বুঝাচ্ছি। তখন বাবু তুমি বুঝছো কিনা জিনিসটা, যে এখানের মধ্যে কয়টা বিন্যাস, কয়টা সমাবেশ আছে এখানের মধ্যে, তোমাকে প্রশ্ন করলাম। অথবা তোমাকে আর ইজি করে দিই, বললাম যে বাবু এখানের মধ্যে যে এবিসি, এখানের মধ্যে তো আমি একটা ছবি দেখতে পাচ্ছি, যে এখানে বাবু তুমি আসলে কয়টা দল দেখতে পাচ্ছ। তুমি বলবা যে বাবু না বাবু না, তুমি তো আমাকে বাবু বলবো না, তো ভাইয়া বলবা। তো বল ভাইয়া এখানের মধ্যে তো আসলে একটা দল, যে ভাইয়া
এবিসি বললো যে কথা, ভাই সিএবি বললো তো একই কথা, তো ভাই দল তো একটাই। তো যখন আমি তোমাকে বলবো যে আচ্ছা আচ্ছা বাবু এখানে সাজানো কয়টা উপায়ে, তুমি বলবা এখানে ভাই স্পষ্ট সাজানো দুটো ওয়েতে, কারণ একটা ওয়ে হচ্ছে এবিসি আর একটা হচ্ছে সিএবি। দুই রকম সাজানো দেখতে পাচ্ছি, কারণ একবার সি ছিল শেষে, একবার সি ছিল কি প্রথমে, একই জিনিস। তাহলে এবিসি কে তুমি বললা, একবার বললা দল গঠন মাত্র একটা ওয়ে তো করা যায়, কম্বিনেশন মাত্র একটা হয়, কিন্তু এখানে আমরা দুটো আলাদা আলাদা বিন্যাস দেখতে পাচ্ছি, তার মানে সাজানোটা এখানে ম্যাটার করে। ওকে, আমি তোমাকে প্রশ্ন করলাম যে আচ্ছা বলো তো বাবু যে এখানে এবিসিডি চারটা বর্ণ থেকে তুমি দুটো করে বর্ণ নেবা, তুমি কয়ভাবে তুমি সাজাইতে পারো, কয়ভাবে তুমি সাজাইতে পারো, অথবা কয়ভাবে তুমি চুজ করতে পারো, সিলেক্ট করতে পারো বা বাছাই করতে পারো, দুটো আলাদা আলাদা প্রশ্ন করলাম। হ্যাঁ, এখন তুমি সুন্দর করে লিখলা, সুন্দর করে যে এবি লিখলা আবার বিও লিখলা, সিএ লিখলা আবার তুমি এসিও লিখলা, আবার ডিএ লিখলা, আবার তুমি এডিও লিখলা, এই যে তোমার লিখলা ডিএ, এ লিখলা এডি, তাহলে তোমার এ লিখলা তোমার বিসি, আবার লিখলা সিবি, আবার তুমি লিখলা ডিবি, আবার লিখলা বিডি, সি লিখলা ডিসি লিখলা। এখন দেখো তুমি এখানে যদি প্রশ্ন করি যে এখানে কয় রকমের দল গঠন করা যায়, কয় বাছাই করা যায়, তখন তুমি এখানে এবি কাউন্ট করলে বি আর কি করবা না, কাউন্ট করবা না, কারণ এবি আর বি একই কথা। আবার তুমি যখন সি এ কাউন্ট করবা তখন এসি আবার কাউন্ট করবা না, তাই না? অথবা এসি কাউন্ট করলে তুমি কি সি এ কাউন্ট করবা না, তাই এবি নিলা তুমি, এসি নিলা, আবার তুমি বিসি যখন কাউন্ট করবে তখন সিবি কাউন্ট করবা না, ওকে, তাহলে এটা নিলা। আবার এডি যখন তুমি কাউন্ট করবে, ডি যখন আর কাউন্ট করবা না, তাহলে এটা নিলাম। আবার বিডি যখন কাউন্ট করবে তখন তুমি কি ডিবি নিবা না, আবার সিডি কাউন্ট করলে তখন তুমি কি ডিসি নিবা না, তাহলে এই ছয়টা তুমি নিবা। এই ছয়টা কি কম্বিনেশন, বাছাই, দল গঠন, কয়েকটা শব্দ বললাম, বাছাই, হ্যাঁ বাছাই, দল, হ্যাঁ এরকম। কিন্তু যদি তোমাকে বলা হয় কতবার সাজাতে পারবা, তখন তুমি এবি তো একটা সাজানো, আবার এবি আবার বিও তুমি আরেকটা সাজাতে পারবা, সি এ লিখলা আবার তুমি এসিও লিখলা, আলাদা আলাদা সাজানো, তাই না? সাজাতে বললে তখন তুমি সাজাতে পারো কত উপায়ে, 12টা ওয়েতে। এই 12টা ওয়েকে বলা হয় পারমিউটেশন। আশা করি তুমি এখন বুঝছো জিনিসটা, যে কখন পারমিউটেশন কখন কম্বিনেশন। তো যখন বলবো বাছাই করা, দল গঠন করা, নির্বাচন করা, চয়েস করা, তখন হচ্ছে কম্বিনেশন। যখন বলবো সাজানো, বিন্যাস, বিন্যস্ত করা, তখন বুঝবো এটা পারমিউটেশন। তো এখানের মধ্যে আমরা একটা ফর্মুলার কথা বলি, তাহলে আমরা ফর্মুলা কি পেলাম? ফর্মুলা পেলাম আমরা এই যে বিন্যাস, আমাদের বিন্যাসের সূত্রটা আমরা প্রকাশ করতে হবে এইভাবে যে এন পারমিউটেশন আর। এই কথাটার অর্থ হচ্ছে এন সংখ্যক জিনিস থেকে আর সংখ্যক জিনিস নিয়ে যে বিন্যাস পাওয়া যায়, তাহলে আমরা এন আশ্চর্যবোধক, এন মানে আশ্চর্যবোধক। আচ্ছা, আশ্চর্যবোধক কি? যারা সায়েন্স স্টুডেন্ট ওরা সবাই জানে আশ্চর্যবোধক মানে হচ্ছে নাম, আমরা বলি এটাকে ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে কি? ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত গুণফল। যেমন বললাম আমি 5 ফ্যাক্টোরিয়াল, তার মানে হচ্ছে যে 5 থেকে 1 পর্যন্ত, তাহলে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 এই পর্যন্ত গুণফল। যদি বলি 6 ফ্যাক্টোরিয়াল, তার মানে 6 থেকে 1 পর্যন্ত গুণফল। যদি 100 ফ্যাক্টোরিয়াল, তাহলে 100 থেকে 1 পর্যন্ত কি 199 ইন্টু 98 1 পর্যন্ত গুণফল। তাহলে এই যে এনপিআর তোমার এই সূত্রটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল এন ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। তাহলে যখন বলবো আমি 4টা বর্ণ থেকে 2টা করে বর্ণ নিয়ে আমরা কয় উপায়ে সাজাইতে পারি, বিন্যাস করতে পারি, তাকে প্রকাশ করবো আমরা 4p2 দিয়ে। আমরা 4p2 দিয়ে আমরা এটা কি করবো? প্রকাশ করব। তো দেখো আমরা যদি সূত্রটা যদি লিখি, তাহলে ফ্যাক্টোরিয়াল 4 ডিভাইড বাই ফ্যাক্টোরিয়াল 4 মাইনাস 2, তো 4 মাইনাস 2 মানে 2 ফ্যাক্টোরিয়াল, উপরে হলো 4 ফ্যাক্টোরিয়াল। তাহলে 4 ফ্যাক্টোরিয়ালকে আমরা যদি লিখতে পারি, তাহলে আমরা লিখবো 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, নিচে হলো 2 ইন্টু 1, তাহলে কত পাওয়া গেল? 12 পাওয়া গেল। আমরা আগে কিন্তু রেজাল্টটা কি পেয়েছিলাম? 12 পেয়েছিলাম। তাহলে 4p2 সমান আমরা পাচ্ছি কত? 12, মানে 4p2 সমান হচ্ছে আমাদের 3 ইন্টু 4। হ্যাঁ, আমরা কিন্তু সাধারণ এভাবে তো পাইছিলাম, তাই না? ওকে, এখানে একটা জিনিস দেখো, এখন যদি তোমাকে বলা হয় যে এই 4টা বর্ণ থেকে তুমি দুটো দুটো করে বর্ণ নিয়ে কয় উপায়ে তুমি দল গঠন করতে পারো, কয় উপায়ে চুজ করতে পারো, কয় উপায়ে বাছাই করতে পারো, কয় উপায়ে সিলেক্ট তুমি করতে পারো, তার সবগুলো আনসার হবে কি 4c2। কারণ বাছাই করা, তারপরে তোমার হচ্ছে দল গঠন করা, তারপরে তোমার হচ্ছে চুজ করা, সিলেক্ট করা, নির্বাচন করা, কোনো কিছু কি অর্ডার কি ম্যাটার করে না। তুমি বললা আমি এবি নিছি, একজন বললো আমি বি নিছি, কথা কিন্তু একই,
এবি নিয়ে যাওয়ার কথা, বি নয় কি সে কথা। কিন্তু যদি বলো সাজানো, তো এবি একটা সাজানো, বি কি আর একটা সাজানো। তাহলে দেখো তোমার এই যে 4c2, 4c2 ইকুয়াল টু, আমরা এখানের মধ্যে সূত্রটা কি, সূত্রটা হচ্ছে আমাদের n সংখ্যক জিনিস থেকে r সংখ্যক জিনিস নিয়ে চয়েস করা বা কম্বাইন করা বা বাছাই করা ইকুয়াল টু হচ্ছে এনসিআর। তো এনসিআর এনপিআর এর সাথে পার্থক্য হচ্ছে এনসিআর এর মধ্যে ফ্যাক্টরিয়াল এন ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল এন মাইনাস আর এর সাথে একটা আর ফ্যাক্টরিয়াল এক্সট্রা আছে নিচে। হ্যাঁ, এটা অনুসিদ্ধান্ত গুলো তোমরা ইন্টারমিডিয়েট বই থেকে পড়ে নিতে পারো যে কেমনে এটা আসে। আমি ওটা ব্যাখ্যা করে আর এখানের মধ্যে বিষয়টা কঠিন করতেছি না। এখন দেখো এখানের মধ্যে তুমি যদি একটু খেয়াল করো, তোমার হচ্ছে যে তাহলে আমাদের সূত্র দ্বারা এটা কি, এখানের মধ্যে তোমার সূত্র দ্বারা এখানের মধ্যে আমরা দেখো, আমরা তোমাকে একটা শর্টকাট আমি এখানের মধ্যে দেখাচ্ছি, ভবিষ্যতে তোমার কাজে লাগবে। দেখো আমরা আগের অঙ্কের মধ্যে আমরা ধরে লিখছিলাম যে 4p2, দেখো 4p2 সময় তোমার কি কি হয়েছিল, দেখো তুমি 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, নিচে ছিল তোমার 2 ইন্টু 1, তা 2 1 কাটা গেলে থাকলো এখানে কত 3 ইন্টু 4। হ্যাঁ, তো এখন এখানের মধ্যে দেখো একটা জিনিস চালাকি একটা খেয়াল করো, যে আমরা 4p2 যখন লিখছি তখন দেখো যে 4 ফ্যাক্টরিয়াল এই শব্দটা থেকে আমরা শেষ দুটা বাদ দিয়ে দিছি। আবার দেখো তুমি, আমি আরেকটা লিখলাম তোমার এখানে, লিখলাম যে 6p3, দেখো তো কেমন হবে, তাহলে তোমার 6 ইন্টু 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর নিচে হলো তোমার ফ্যাক্টরিয়াল 6 মাইনাস 3, তাই তো, তার মানে ফ্যাক্টরিয়াল 3 নিচে। তো ফ্যাক্টরিয়াল 3 মানে তোমার কত, 3 মানে হচ্ছে 3 ইন্টু 2 ইন্টু 1, এটা নিচে হলো এরকম আর কি 6 মানে 3 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, এটা 3 ইন্টু 2 ইন্টু 1 লাগে, তাই এটা কি যায়, এটা কাটাকাটি যায়, তা কি থাকলো 654। তো তুমি চালাক হও, তুমি বুঝে যাবা যে আমরা যদি এরকম লিখি 10p7, এটা লেখার অর্থ হচ্ছে তুমি 10 ফ্যাক্টরিয়াল থেকে তুমি প্রথম 7টা বাদ, তার মানে তোমার থাকবে শুধুমাত্র 10 ইন্টু 9 ইন্টু 8। বুঝতে পারছো, যেরকম 4p2 থেকে আমি যে 4 থেকে 1 পর্যন্ত শেষ দুটো বাদ দিচ্ছি, শুধু 4 3 নিছি, আর 6p3 এর মধ্যে আমি তাও কি আমার ওই যে এখানের মধ্যে আমি যে বাকিগুলো বাদ দিছি, আমি যে 3 পরে 3 2 1 বাদ দিছি, এখানে আমি 7 12 গুলো কি বাদ দিয়ে দিছি আমি এখানের মধ্যে, শুধুমাত্র যে আমি উপর থেকে 3টা নিছি, এখানে উপর থেকে কটা নিলাম 2টা নিলাম, এখানে উপর থেকে কটা নিলাম 3টা নিলাম। হ্যাঁ, তুমি ও যেখান থেকে p2 যেখান থেকে শুরু 2 থেকে কি 2 1 বাদ দিয়ে দিছো, 3 থেকে 3 2 1 বাদ দিয়ে দিছো, এখানের মধ্যে তুমি 7 থেকে বাকিগুলো বাদ দিয়ে দিছো। তা তোমাকে যদি বলি যে 12p5 সমান কত, তখন তুমি 12 থেকে 6 পর্যন্ত আসিয়া বাকি 5 থেকে বাকিগুলো কি বাদ, তুমি লিখলা 12 ইন্টু 11 ইন্টু 10 ইন্টু তারপর 9 ইন্টু 8 ইন্টু 7 ইন্টু 6, 5 থেকে বাকিগুলো কি বাদ দিয়ে দিচ্ছ। তাহলে একটা ট্রিক্স তুমি এখানে শিখে গেলা। ওকে, তাহলে আমরা এখানে মধ্যে দেখো, কিন্তু সির মধ্যে আবার এই ধরনের কোনো সহজ কোনো সূত্র নাই। তাহলে আমরা এনসি এর সূত্রটা আমরা পেয়েছিলাম কম্বিনেশনের জন্য। তাহলে এখানে কম্বিনেশন গুলো সূত্রটা দ্বারা আমাদের 4 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই 4 মাইনাস 2 ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই আর ফ্যাক্টরিয়াল। তাহলে এখানে আমাদের শেষ পর্যন্ত যেটা দাঁড়াচ্ছে, আমরা যে যোগ বিয়োগ করি, গুণ বিয়োগ যদি করি, পাচ্ছি আমরা কত 6। এই 6 আমাদের রেজাল্ট, আমরা আগে এটা দেখেছিলাম, তার মানে আমাদের সূত্রটা কারেক্ট। 7p3 যদি তোমাকে বের করতে বলি, তাহলে তুমি বের করবা নিশ্চয়, এই যে সূত্রটা বলছিলাম তোমাদেরকে। আচ্ছা, এটা কাটাকাটি গেলে তোমার কি হয়, 7p3 যখন বের করবা তখন তুমি 7 থেকে নিচের দিকে আসা শুরু করবা, 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4, যখন তুমি 3 দিয়ে এসে বাকিগুলো কি ডিলেট, তার মানে তুমি শুধু প্রথম 4টা নেবা। এই শর্টকাটে শিখে গেলাম তোমাকে, অনেক সময় তোমার এটা অনেক ভালো কাজে আসবে। হ্যাঁ, যা শর্টকাটে শিখাই দিলাম তোমাকে। তো এখানের মধ্যে যদি তোমাকে বলা হয় যে 7টা বই থেকে 3টা বই নিয়ে সাজাবা তুমি কতগুলো উপায়ে, তাহলে সাজানো যখন আসবে, সাজানো, সাজানো মানে কি পি, আজীবন মনে রাখতে হবে, সাজানো মানে কি পি। তাহলে 7টা থেকে 3টা, তাহলে 7p3, সো 7p3। তো শর্টকাট আমরা কি লিখবো, 7p3 মানে 7 ইন্টু 6 ইন্টু 5 ইন্টু 4, 3 থেকে বাকিগুলা কাটা। তো শর্টকাট আমি অলরেডি তোমাদের বলছিলাম, তোমরা আশা করি পারবা। ধরো আমি তোমাকে এক ট্রিক্স দেই, তো আমি বললাম যে 21p19, এটা কি হবে, তুমি স্পষ্ট বুঝে গেছো, এটা হচ্ছে 21 ইন্টু 20 ইন্টু 19 ইন্টু 18, 19 থেকে বাকিগুলো কি বাদ, শুধুমাত্র কি নিবা 21 ইন্টু 20, এই দুটো তুমি নিবা।
দেখো এখানে যদি তোমাকে আমি প্রশ্ন করি যে তুমি 5টা বই থেকে 5টাই একবারে নিবা, কতভাবে তুমি সাজাতে পারো? দেখো তুমি একবার যেটা করলা, ধরো এটা উপরে রাখলা, এইভাবে একটা বিন্যাস, এটাকে তুমি 2 নম্বর পজিশন আনলা, এটা একটা বিন্যাস, 3 নম্বর পজিশন আনলা, এটা একটা বিন্যাস, এটাকে আবার এখানে আনলা একটা বিন্যাস, এখানে আনলা একটা বিন্যাস, এইভাবে তুমি অসংখ্য বিন্যাস তুমি পাবা। কিন্তু এখানে আমরা শর্টকাটে কেন প্রকাশ করতে পারি? আমরা হচ্ছে যে কি 5টা বই থেকে 5টা উপায়ে নিচ্ছি, 5টা বইকে আমরা সবগুলো একসাথে নিয়ে সাজাচ্ছি। তার মানে 5টা থেকে কয়টা নিচ্ছি আমরা? 5টাই আমরা নিছিলাম। হ্যাঁ, সূত্র কি বলে? সূত্র বলে আমাদের ফ্যাক্টরিয়াল n ডিভাইড বাই n মাইনাস r। 3 মাইনাস r মানে কত? 5 মাইনাস 5, 5 মাইনাস 5 মানে কত? 0 ফ্যাক্টরিয়াল। তার মানে দেখো আমরা এখানের মধ্যে আমরা ফ্যাক্টরিয়াল 5 ডিভাইড বাই 0 ফ্যাক্টরিয়াল ওইতে সাজাতে পারি। তুমি বলবা 0 ফ্যাক্টরিয়াল মান কত? 0 ফ্যাক্টরিয়াল মান হচ্ছে 1। হ্যাঁ 1। তার মানে হচ্ছে আমরা আসলে 5 ফ্যাক্টরিয়াল ওইতে সাজাতে পারি। তার মানে আমরা যতগুলো জিনিস সবগুলো নিয়ে যদি সাজাতে বলে, আসলে আমরা তখন n ফ্যাক্টরিয়াল ওয়েতে সাজাতে পারবো। যদি বলে আমরা 7টা বই থেকে 7টা বই নিবা, তুমি কতগুলো বই সাজাতে পারবা? তখন তুমি লিখবা 7 ফ্যাক্টরিয়াল। হ্যাঁ, ইংরেজিতে লিখি 7 ফ্যাক্টরিয়াল। যদি বলে 9টা বই থেকে 9টাই তুমি কতভাবে সাজাতে পারো, তখন হলো এটা হলো আনসার কি 9 ফ্যাক্টরিয়াল। এখানে আর তোমার এনপিআর বসানো লাগবে না, তুমি স্পষ্টত সূত্র বুঝে গেছো। তাহলে আমরা এখানের মধ্যে যে জিনিস শিখলাম সেটা হচ্ছে বিন্যাস ইকুয়াল টু সাজানো। তাহলে সমাবেশ ইকুয়াল টু হচ্ছে কি, অলরেডি বলে ফেলছি, বাছাই, দল গঠন, হ্যাঁ, চুজ করা, সিলেক্ট করা, এগুলো হচ্ছে কি সমাবেশ বা বাছাই করা বা কম্বিনেশন। তাহলে আমরা সূত্রগুলো শিখলাম। আমরা npn ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n ডিভাইড বাই n মাইনাস n, ওই যে এখানে r থাকলে আমরা n মাইনাস r লিখলাম, তাহলে ফ্যাক্টরিয়াল n ডিভাইড বাই 0 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু ফ্যাক্টরিয়াল n। তার মানে আমরা n সংখ্যক জিনিস থেকে n সংখ্যক সবগুলো যদি নিয়ে নেই, সাজানো হচ্ছে কি ফ্যাক্টরিয়াল n। আর n এর সূত্রটা আমরা শিখলাম। ফ্যাক্টরিয়াল n কে লেখা যায় n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2, এইভাবে একদম 3 to 1 পর্যন্ত। তাহলে এই সূত্র অনুযায়ী ফ্যাক্টরিয়াল 10 ইকুয়াল টু কত আসবে? 10 ইন্টু 10 মাইনাস 1 9, 10 মাইনাস 2 8, 10 মাইনাস 3 7, এই যেতে যেতে কি 3 to 1 পর্যন্ত তুমি কি যাবা। আবার যদি বলি তোমার 100 ফ্যাক্টরিয়াল কত, তাহলে n ইকুয়াল টু কত? 100। n মাইনাস 1 ইকুয়াল টু কত? 99। n মাইনাস 2 ইকুয়াল টু কত? 98। তারপর 97। এইভাবে যেতে যেতে পথে পূর্ণিমা রাতে তুমি চলে যাবা কোথায়? 5 4 3 2 1। ওকে, আশা করি এই পর্যন্ত যদি বুঝতে পারো তুমি, তাহলে তোমার বিন্যাস সমাবেশের বেসিকটা ক্লিয়ার হয়ে গেল। এখন এই বেসিকটা দিয়ে কি তোমার অঙ্ক শেষ? হ্যাঁ, এই বেসিকটা থাকলেই তুমি অঙ্ক করে ফেলতে পারবা, কিন্তু এখানে তোমাকে প্র্যাকটিস করতে হবে, তোমাকে বুঝতে হবে লজিক, যে বিভিন্ন অঙ্কের লজিকটা যদি তুমি মাথার মধ্যে ঢুকাইতে পারো, তাহলে অঙ্কগুলো করতে তুমি 1 মিনিটের সময় তোমার লাগবে না। এখন কি লজিক তোমার আছে বা কি লজিক আমরা ফলো করতে পারি? হ্যাঁ, দেখো যে আমাদের যে এই নিয়মগুলো তোমাদের আমি বলছিলাম, ধরো তোমাকে প্রশ্ন আসলো, যে প্রচুর প্রশ্ন আছে সাজানো নিয়ে, যেমন আমরা যদি অঙ্ক করি শব্দ নিয়ে সাজাবো আমরা, তো এখানে এক ধরনের অঙ্ক আসে যে বলে অক্ষরগুলো ভিন্ন, আবার অক্ষরগুলো একই থাকলে, ভিন্ন অক্ষর থাকলে আমরা তখন কি হয়, অক্ষরগুলো একই থাকলে আবার কি হয়। আবার তোমাকে শর্ত দেয় এরকম যে এগুলো একসাথে রেখে একসাথে না রেখে, আবার ক্রম, অনেক রকম কথা বলে, প্রত্যেকটা যুক্তি তোমাকে কি বুঝতে হবে। তাহলে দেখো এখানে বলছে ইকুয়েশন শব্দের অক্ষরগুলো একত্রে ব্যবহার করে কতভাবে সাজানো যাবে। তাহলে যখন আমরা একত্রে যখন ব্যবহার করব, তখন দেখো এখানের মধ্যে যে আমাদেরকে যখন সাজাতে বলছে যে অক্ষর গঠন করা যায়, কতগুলো অক্ষর গঠন করা যায়। এখন এখানের মধ্যে আসলে শব্দ হবে, প্রশ্নের মধ্যে অক্ষর লিখছে শব্দ হবে। শব্দ গঠন করার ক্ষেত্রে দেখো তুমি লিখলা যে ক্যাট, এটা একটা শব্দ হলে আবার অ্যাক্ট, এটা কি হয়ে যাবে? আর একটা শব্দ। তার মানে বিন্যাসের মাধ্যমে শুধুমাত্র কি নতুন নতুন শব্দ পাওয়া যায়। সমাবেশ তো একটা মাত্র আমরা নিলেই হয় সমাবেশ। এখন এখানে দেখো এই কোশ্চেনের মধ্যে কয়টা লেটার আছে, এখানের মধ্যে মোট 1 2 3 4 8টা লেটার। এগুলো সবগুলো কিন্তু ভিন্ন ভিন্ন, এখানে কিন্তু তোমার একাধিকবার কেউ নেই। একাধিকবার থাকলে কি দেখো এখানে ধরো কিউ এখানে একটা, কিউ এখানে একটা, তাহলে কিউ এখানে একটা এখানে একটা রাখলে তুমি যে বিন্যাস পেতা, আবার এরে তুমি এখানে আনতা এবং এরে এখানে আনতা, একই বিন্যাসে তুমি কি পেতা। তার মানে বিন্যাসে পুনরাবৃত্তি হতো, তখন আমরা ভিন্ন একটা সূত্র আমরা ইউজ করতাম। তাহলে এখানে 8টা বর্ণ থেকে 8টা বর্ণ তুমি নিলা, তাহলে
আমরা কতবার সাজাতে পারি এখানের মধ্যে, তাহলে ফ্যাক্টরিয়াল 8 ওয়েতে সাজাতে পারি। অথবা তুমি বলতে পারো যে আমরা এটাকে 8p8 উপায়ে সাজাতে পারি। তার মানে উপরে থাকলো ফ্যাক্টরিয়াল 8, নিচে 8 মাইনাস 8, 8 মাইনাস 8 মানে 0 ফ্যাক্টরিয়াল, তার মানে ফ্যাক্টরিয়াল 8 উপায়ে আমরা একে সাজাতে পারি। এখন এই করে দেখো, এখানে বলছে যে ম্যাথমেটিক কত অক্ষরটা গুলোকে কতভাবে সাজানো যাবে। এটা বিএসসির খুব প্রিয় প্রশ্ন, মনে হয় অনেকবার আসছে। দেখো এখানে তো মোট অক্ষর কয়টা, 11টা। এখন এখানের মধ্যে কিন্তু দেখো এম ডাবল আছে, কিন্তু দেখো এম এখানে একটা, এখানে একটা, ডাবল থাকলে কি সমস্যা, ওই যে বললাম এম এটা এখানে, এম এটা যদি এখানে আসলো, আবার এটা আসলো এখানে, তখন তুমি এটা কি বিন্যাস কিন্তু একই রকমের, বাট তুমি অঙ্ক করলে এটা কি অঙ্কের ভিতরে কি আলাদা আলাদা বিন্যাস হিসেবে সূত্র ঢুকে যাবে। আবার থেকে এই আছে দুইটা, এই হলো একটা, এই হলো একটা, ঠিক দেখো দুটা, এলো একটা, এলো একটা, অন্য কোনো কিছু কি ডাবল নাই বা ট্রিপল নাই। তাহলে এক্ষেত্রে সূত্রটা হচ্ছে তোমার ফ্যাক্টরিয়াল এন, তার মানে যতগুলো অক্ষর আছে এবং যা কিছু একের অধিক, তাহলে এম একের অধিক, তাহলে 2 ফ্যাক্টরিয়াল ভাগ এ একের অধিক 2 ফ্যাক্টরিয়াল ভাগ 2 ফ্যাক্টরিয়াল, এইভাবে। তাহলে 11 ফ্যাক্টরিয়াল বাই 2 টু 2 2 ফ্যাক্টরিয়াল, এইভাবে তুমি একটা অঙ্ক খুব ইজিলি মিলে ফেলতে পারবা। এখন আসো আমরা যে অঙ্কগুলো করবো, এখন যেটা হচ্ছে যে আমরা পাশাপাশি রেখে মানে একত্রে রেখে বা না রেখে কতভাবে সাজানো যাবে। তাহলে এই ধরনের ক্ষেত্রে একত্রে যারা থাকবে তাদেরকে তুমি একটা বর্ণ হিসেবে ধরে মোট বিন্যাস হিসাব করবা, এবং যারা একত্রে থাকবে তাদের তুমি মোট বিন্যাসটাও তাদের দেখতে হবে এবং এরপরে গুণ করতে হবে। এখন এটা কি জিনিসটা আমি তোমাকে ব্যাখ্যা করি। বললো সর্বর্ণগুলো একত্র থাকবে, তার মানে তুমি আই আই একে তুমি কি একটা বর্ণ তুমি ধরতে হবে, যেহেতু একত্র থাকবে। কারণ আই আই এ যে কথা, আবার এ আই আই সে কথা, আবার তোমার আই এ আই সে কথা, মানে একত্রে রাখলেই সেটা কি হবে তোমার সুইটেবল হবে। এখানের মধ্যে তোমার একত্রে তুমি রাখতে হবে। হ্যাঁ, এখন এই যে তোমার একত্রে রাখলাম, আমি বললাম যে এই যে আই আই এ আই আই এ আই এ আই, তারপরে তোমার হচ্ছে এ আই আই, দেখো এগুলো কিন্তু আলাদা আলাদা বিন্যাস। এখন আমি দেখো সবগুলো কিন্তু কি বাছাই করার ক্ষেত্রে সবগুলো কি একত্রে আছে সবগুলো, বা একটা মাত্র আমরা উপায়ে এদের কি করতে পারি, এদেরকে আমরা নিতে পারি। কিন্তু যদি আমি বলি এখানের মধ্যে সাজানো যেহেতু আসছে, যে আমরা যদি বলি বাছাই করা, তুমি বলতে পারো ভাই এখানের মধ্যে 3টা স্বরবর্ণকে আমি বাছাই করতে পারি একটা ওয়েতে। কিন্তু যেহেতু আমি বলতেছি বাছাই না, আমি বলতেছি এখানের মধ্যে কি সমাবেশ, যে এদেরকে সাজানো, তখন এই স্বরবর্ণগুলোকে তুমি আলাদাভাবে কি করতে পারে, সাজানো যেতে পারে। দেখো এই অঙ্কটার মধ্যে স্বরবর্ণ হইলো কয়টা, 3টা, ব্যঞ্জন কয়টা, 4টা। এখন স্বরবর্ণগুলোকে তুমি যদি একটা বর্ণ যদি ধরো, তাহলে মোট বর্ণ হয় কয়টা, ওই ব্যঞ্জন 4টা আর এখানে একটা, মোট বর্ণ হয় 5টা। এখন দেখো যেহেতু তোমাকে বলছে যে স্বরবর্ণগুলিকে তুমি একত্রে রেখে তুমি কতগুলো হইতে সাজাইতে পারো। হ্যাঁ, এখন এটাকে তুমি কি করবা, দেখো আমি আরেকটা স্লাইড নেই। একসাথে দেখো তো, প্রথম শর্তে আসো, আমরা স্বরবর্ণগুলিকে কি ধরলাম, একটা ধরলাম, যে আই আই একে আমি একটা ধরলাম, বাকি ব্যঞ্জন 4টা, সবগুলো কি আলাদা, তাহলে মোট বর্ণ কয়টা, 5টা। তা 5টা বর্ণকে সাজাতে পারি আমি ফ্যাক্টরিয়াল 5 হইতে, যেহেতু এখানে একের অধিক কেউ নাই, এই মুহূর্তে একের অধিক কেউ নাই। এখন দেখো তার আগে তোমাকে আমি একটা প্রশ্ন করি, সহজ প্রশ্ন, বললাম যে একটা পিঁপড়া এখানে আছে, এখন এই জায়গা আছে একটা পিঁপড়া, হ্যাঁ এই জায়গা আছে একটা পিঁপড়া, এখন ও এই পয়েন্ট আসতে পারে 3টা ওয়েতে, এই একটা পয়েন্ট, এই 2টা পয়েন্ট, এ হচ্ছে 3টা পয়েন্ট, এই পয়েন্ট থেকে এই পয়েন্ট আসতে পারে আবার আরো 2টো ওয়েতে, একটা পয়েন্ট এবং একটা পয়েন্ট। এখন যদি বলি যে পজিশন এ থেকে পজিশন সি পর্যন্ত কয়টা ওয়েতে পিঁপড়াটা আসতে পারে, তুমি বলবো ভাই এই যে এ থেকে বি পর্যন্ত আসতে পারে আসলে 3টা ওয়েতে, আবার বি থেকে সি তে আসতে পারে 2টো ওয়েতে, তাহলে মোট 6টা ওয়েতে আসতে পারে, 5 না 6, কেন, ওই যে 3 × 3 সরি 3 × 2 গুণ। আমরা কেমন হিসাব করবা, তাহলে এ এখানে আসলো, তো এখানে আসা এ একটা ওয়ে, এ একটা ওয়ে, 2টো ওয়ে পেয়ে গেলাম। আবার এখান থেকে একটা ওয়েতে আসলো আসা এ একটা ওয়ে এবং এ একটা ওয়েতে শেষ করে দিল। হ্যাঁ, আর 2টো ওয়ে পেলাম, আবার এটার জন্য আরো 2টো ওয়ে পাওয়া যাবে, মোট 6টা ওয়ে। তার মানে তুমি গুণ করতেছো। এখন দেখো তুমি যখন বললা যে
স্বরবর্ণগুলিকে তুমি একভাবে রেখে তুমি সাজাতে পারো। দেখো এখানে এরকম একটা জিনিস তোমার প্রবলেম ক্রিয়েট করবে। তুমি এখানের মধ্যে ধরো ডিজিটাল, তুমি সুন্দর করে সাজালা যে ডি জি টি এল সাজালা, আবার তোমার আই আই এ কে তুমি একসাথে রাখলা, আই এ কে একসাথে রেখে একটা বর্ণ ধরে ধরলা, আবার তুমি লিখলে এরকম ডি জি টি এল, আবার লিখলা আই এ আই। এখনো কিন্তু একসাথে আছে স্বরবর্ণগুলো, কিন্তু এখানে সাজানোটা কি হয়ে গেল, চেঞ্জ হয়ে গেল। আবার তুমি একবার করতে পারো এরকম যে ডিজিটিএল রাখলা, আবার তুমি করলা এ আই আই, আরেকটা সাজানো হয়ে গেল। তার মানে স্বরবর্ণগুলো কি আমরা এদেরকে কতভাবে সাজাতে পারি, এদেরকে যতগুলো এতে সাজাতে পারি, ঠিক ওই ওইগুলোর জন্য এক একটা বিন্যাস আমরা কি নতুন নতুন বিন্যাস আমরা পাবো। তাহলে আমরা এই যে মোট 5টা ধরে যে বিন্যাসটাকে আমরা স্বরবর্ণগুলির বিন্যাসকে দিয়ে যদি গুণ না করি, তাহলে আমরা কমপ্লিট রেজাল্ট কি পাবো না। তাহলে এই যে স্বরবর্ণগুলি আমাদের আই আই এ, এদেরকে কতভাবে সাজানো যায়, কতভাবে, যে 3টা বর্ণ ফ্যাক্টরিয়াল 3, যেহেতু আই ডাবল সেহেতু ফ্যাক্টরিয়াল কি 2। তাহলে আমাদের মোট বিন্যাস কত, মোট বিন্যাস হলো আমরা একটা বর্ণ ধরে টোটাল বিন্যাস হলো প্রথমে 5 ফ্যাক্টরিয়াল, স্বরবর্ণগুলো নিজেদের মধ্যে সাজতে পারে এতগুলো হয়েছে। তাহলে মোট বিন্যাস হলো এত ইনটু এত। আশা করি তুমি এবার বুঝে গেছো আমাদের সত্যগুলি। এখানে দেখো স্বরবর্ণ পাশাপাশি না রেখে বলছে, আগে একবার বলছিল পাশাপাশি রেখে, এখন এখানে বলছে না রেখে। তাহলে পাশাপাশি না রেখে এরকম কোনো শর্টকাট নাই, এখানে আগে তোমাকে বের করতে হবে পাশাপাশি রেখে। তাহলে মোট বিন্যাস থেকে তুমি পাশাপাশি রেখে কয়টা বিন্যাস, ওটা যদি তুমি বিয়োগ করে দিতে পারো তাহলে তোমারটা বের হয়ে যাবে যে পাশাপাশি না রেখে কয়টা। তাহলে দেখো মোট বর্ণ কয়টা, 8টা, স্বরবর্ণ কয়টা, 3টা, আই এ তারপরে ই 3টা। এখন তোমাকে যদি আমি প্রশ্ন করি যে ট্রায়াঙ্গেল, এখানের মধ্যে আমাদের মোট বর্ণ কয়টা, ভিন্ন ভিন্ন কয়টা, এবং এখানে স্বরবর্ণ কয়টা। এখন দেখো আমরা যদি এখানে মোট বর্ণ যদি গুনি, যে আমরা স্বরবর্ণ বাদ দিলাম, তাহলে আমরা যদি বাদ দিই তাহলে 1 2 তারপরে তোমার 3 4 5, আর স্বরবর্ণ 3টা, তাহলে মোট বর্ণ কয়টা, 8টা, যেখানে স্বরবর্ণ হলো 3টা। তোমার স্বরবর্ণ গুলো হচ্ছে যে আমাদের আই এ ই। এখন তোমাকে যখন আমি প্রশ্ন করবো যে মোট বর্ণ 8টার মধ্যে কি ডাবল কেউ আছে, না ডাবল কেউ নাই, তাহলে মোট বর্ণ 8টাকে সাজানো যাবে ফ্যাক্টরিয়াল 8 ওয়েতে। এখন পাশাপাশি রেখে কয়ভাবে সাজানো যাবে সেটা কিন্তু আমরা আগের অঙ্ক থেকে আমরা বুঝে গেছি জিনিসটা, যে পাশাপাশি রেখে যখন সাজানো যাবে তখন ব্যঞ্জন বর্ণ 5টাকে ধরতে হবে 5টাই, আর স্বরবর্ণ 3টাকে ধরতে হবে একটা। তার মানে তোমার কয়টা বর্ণ হয় তখন, 6টা বর্ণ, 6টা বর্ণ সাজতে পারে ফ্যাক্টরিয়াল 6 ওয়েতে। নট কমপ্লিটেড ইয়েট, কারণ স্বরবর্ণগুলি যে 3টা, সেই 3টাকে আবার তুমি সাজাতে পারবে ফ্যাক্টরিয়াল 3 ওয়েতে, ডাবল কেউ নাই। তার মানে স্বরবর্ণ পাশাপাশি তুমি রেখে সাজাতে পারবা ফ্যাক্টরিয়াল 6 ইন্টু ফ্যাক্টরিয়াল 3 ওয়েতে। তো এইগুলো পাশাপাশি রেখে মোট বিন্যাস। আর তোমার হচ্ছে যে মোট সবগুলো অক্ষরের বিন্যাস হলো ফ্যাক্টরিয়াল 8, পাশাপাশি রেখে হচ্ছে এত, এই যে মোট বিন্যাস হলো 8। তাহলে পাশাপাশি না রেখে কত, পাশাপাশি না রেখে হচ্ছে আমাদের মোট বিন্যাস থেকে বিয়োগ করবো আমি এটা 6 ফ্যাক্টরিয়াল 3 ফ্যাক্টরিয়াল। বুঝা গেল? আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। শিক্ষিক নামে একজন লোক বলছিল, মাই লাইফ ইজ এ পারমিউটেশন অফ কমপ্লেক্স নাম্বার উইথ বোথ রিয়াল এন্ড ইমাজিনারি পার্টস, ডোন্ট ট্রাই টু জাজ মি উইথ এ সিঙ্গেল ডিজিট। দেখো যে আমাদের প্রত্যেকের ভিতরে একটা মানুষ থাকে, যেটা একটা বাস্তব রিয়াল এবং একটা ইমাজিনারি মানুষ থাকে। অনেক সময় আমরা জাস্ট তার ইমাজিনারি পার্টটা দেখে তাকে আমরা জাজ করে ফেলি, বাট ইন রিয়েলিটি সে কি সেটা আমরা জাজ করার ট্রাই করি না। তাহলে আসলে আমাদের জাজ করা বা জাজমেন্টাল হওয়াটা আমাদের কি ঠিক না। এখানে দেখো চিজি ম্যাথ জোক, একজন বলতেছে যে চেক ইট আউট ডিউড, আই গট এ রিয়েলি কুল কম্বিনেশন, লুক এট দ্য ব্যাগ, টু স্কিল সেল। বলতে আর বেকুব, এটা পারমিউটেশন লক, ইডিয়ট। যে সে বলছে এটা এটা কম্বিনেশন লক। ধরো তোমার হচ্ছে যে 2 1 2, এখন 2 1 2 যে কথা, তো 1 2 2 সে কথা, এখানের মধ্যে কম্বিনেশন হতে সুবিধা হইতো, কিন্তু ও বলছে না এটা পারমিউটেশন লক। কেন? কারণ 2 1 দিলে এক ধরনের রেজাল্ট আসবে, 2 2 1 দিলে এক ধরনের রেজাল্ট আসবে, 1 2 2 এক ধরনের। তবে তোমার হচ্ছে যে আমাদের বলতে পারি আমার 1 to 1 আমাদের
1 to 2, হ্যাঁ এরকম হইতে পারে। তো এখন এখানের মধ্যে যেটা হচ্ছে আমাদের লগটা কিন্তু পারমিটেশন ও হচ্ছে কম্বিনেশন, বাস্তবে আমরা এই ধরনের প্রবলেমে পড়ে যাই যে পারমিট করবো না কম্বাইন করবো। এখানের মধ্যে দেখা যাচ্ছে খুব মাথা চুলকাচ্ছে যে সে কি পারমিটেশন এই কম্বিনেশন এটা চিন্তা করতেছে। তো আমি জানি তোমাদের এই ধরনের প্রবলেম হয়, তা আশা করি তুমি আমাদের লেকচারটা দেখলে তোমার এই ধরনের প্রবলেম আর হবে না। এই লোকে দেখা যাচ্ছে যথেষ্ট কনফিউজ, সে বলতেছে যে আই এম লকড, মানে এখানে এটা পারমিটেশন, আই এম লকড, এখন নাই কম্বিনেশন হবে এইখানে। তা ওকে বলা হয়েছে যে তোমার বাই কিটা হচ্ছে 545, এখন তুমি সুন্দর করে বাই তালাটা খুলে ফেলো, সে বলতেছে এটা কি পারমিটেশন নাকি কম্বিনেশন। কম্বিনেশন জানলে তো সুবিধা হতো, কম্বিনেশন জানলে আমি 545 যে কোনো একভাবে দিয়ে তালাটা খুলে ফেলতে পারতাম। আসো আমরা এখন আর আবার অঙ্কেতে ঢুকি। আমাদের শব্দটা হলো পোস্টেজ। বলছে স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করবে। হ্যাঁ, এখন পোস্টেজটাকে মোট কয়টা বর্ণ এখানের মধ্যে, তাহলে 1 2 3 4 5 ও 7, মোট 7টা অবস্থান। এখন বললো তোমাকে প্রশ্নটা স্বরবর্ণগুলো জোড় স্থান দখল করবে। তো স্বরবর্ণগুলো কি আছে? স্বরবর্ণ আছে আমাদের 3টা, ও এ ই। জোড় স্থান দখল করবে। জোড় স্থান কয়টা আছে? জোড় স্থান আছে আমাদের 2 নম্বর পজিশন, 4 নাম্বার, 6 নাম্বার। 8 তো এখানে আমাদের কোনো ভ্যালু অ্যাড করে না, 8 তাহলে আমরা নিচ্ছি না, আমাদের এতগুলো বর্ণ তো নাই। তাহলে আমরা এই জোড় স্থানে বসাবো শুধুমাত্র স্বরবর্ণ। তাহলে 3টা জোড় স্থান, 3টা স্বরবর্ণ নিয়ে প্রাপ্ত বিন্যাস হলো 3p3, সংক্ষেপে 3 ফ্যাক্টরিয়াল। ওকে, এখন তোমার অবশিষ্ট জায়গা কয়টা আছে? 1টা 2টা 3টা 4টা জায়গা। এখন এই 4টা জায়গা তুমি ফিল আপ করবা 4টা ব্যঞ্জন বর্ণ দিয়ে। কয়টা হইতে? ফ্যাক্টরিয়াল 4 হইতে। এবার যদি বলি মোট বিন্যাস কত, তুমি জানো যে এখানে প্রতিটার জন্য আলাদা আলাদা ভাবে বিন্যাস পাওয়া যাবে। তার মোট বিন্যাস হলো এটার কি গুণফল, 3 ফ্যাক্টরিয়াল ইন্টু 4 ফ্যাক্টরিয়াল। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এবার দেখো বলছে ব্যঞ্জন বর্ণগুলো বিজোড় স্থানে রেখে। তাহলে তুমি ইকুয়েশন, তাহলে এখানের মধ্যে আমাদের ইকুয়েশন শব্দগুলোর মধ্যে আমাদের কয়টা জায়গা? মোট 8টা জায়গা। তাহলে এই হলো আমাদের 3টা, এই হলো আমাদের 3টা 4টা 5টা 6টা 7টা 8টা জায়গা। তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টা আছে? ব্যঞ্জন বর্ণ আছে তোমার মাত্র 3টা, কিউ টি এন, 3টা। এখন ব্যঞ্জন বর্ণ তুমি তো আলাদা ধার করে এখানে নিশ্চয় তুমি এখানের মধ্যে আনবা না। বীজস্থান কয়টা আমরা দেখি? বীজস্থান হচ্ছে আমাদের 1টা 2টা 3টা 4টা বীজস্থান। এখন আমাদের এই 4টা বীজস্থান পূরণ করবো 3টা ব্যঞ্জন বর্ণ দ্বারা। তোমার তো ব্যঞ্জন বর্ণ তো তোমার কাছে বেশি নাই, 3টা দ্বারা তুমি ফিল আপ করতে পারবা। এখন দেখো 4টা বীজস্থান যদি আমরা 3টা ব্যঞ্জন দিয়ে ফিল আপ করতে চাই, তাহলে আমাদের 4p3 এতগুলো ওয়েতে আমরা বীজস্থানে রাখতে পারবো। এখন আসো, এখানে আমরা মূলত প্লেস 3টা মাত্র ফিল আপ করছি আমি। তাহলে এই জায়গাটা ফিল আপ হয়ে গেল আমার, এই জায়গাটা ফিল আপ হয়ে গেল, এই জায়গাটা কি ফিল আপ হয়ে গেল। এখন আমাদের আরো 5টা জায়গা রয়ে গেছে, 1টা 2টো 3টে, তারপর এখানের মধ্যে বাকি হলো আমাদের 4টি। 8টা জায়গা কোনটা? আমাদের 2 4 6 8। দেখো এখানে আমি একটু লজিক একটু ভুল করছি তোমার। হ্যাঁ, এখন বাকি যে জায়গাগুলি আমরা তো ব্যঞ্জন বর্ণ দিয়ে আমরা 3টা জায়গা ফিল আপ করে ফেলতে পারবো, কিন্তু আমাদের এখানের মধ্যে জায়গা রয়ে যাবে আরো কয়টা? 5টা জায়গা রয়ে যাবে, কারণ 3টা জায়গার মধ্যে তুমি ব্যঞ্জন বর্ণ বসাচ্ছ। তুমি ভাই আপনি তো বলছেন এখানের মধ্যে ব্যঞ্জন বর্ণগুলি শুধু বীজোড় স্থানে বসাইতে, তাহলে আমরা তো আমাদের জোড় স্থানে বসাবো নিশ্চয়ই। তাহলে আমাদের বাকি যে বর্ণগুলি থাকে না, এখানে বিষয় এমন না। বিষয় হচ্ছে তুমি বীজস্থানে ব্যঞ্জন বর্ণ ছাড়া স্বরবর্ণ বসাতে পারবে, বিষয়টা এমন না। কিন্তু বীজস্থানে ব্যঞ্জন বর্ণগুলিকে বীজস্থানে বসাতেই হবে। ব্যঞ্জনকে তুমি চাইলে অন্য জায়গায় কি করতে পারবে না? বসাতে পারবে না। কিন্তু তুমি স্বরবর্ণ সহ বাকি সবাইকে তুমি কি খালি স্থানগুলোকে বসাতে পারবা। স্বরবর্ণ তুমি বিজোড় জোড় সব জায়গায় বসানো যাবে, কারণ তোমার 3টা জায়গা ফিল আপ হয়ে যাওয়ার পরে তাহলে তোমার এই একটা জায়গায় ফিল আপ হয়ে গেল, তারপরে তোমার হচ্ছে যে একটা জায়গায় ফিল আপ হয়ে গেল, একটা জায়গায় ফিল আপ হয়ে গেল, 3টা জায়গায় ফিল আপ হয়ে গেল। তা 3টা জায়গায় ফিল আপ হয়ে যাওয়ার পরে তোমার তো আসলে 5টা জায়গায় কি থাকে? আরো খালি থেকে যায়। তাহলে এই 5টা জায়গা তোমাকে কি করতে হবে? ফিল আপ করতে হবে। এখন ফিল আপ করার জন্য তোমার হাতে শুধু স্বরবর্ণ আছে 5টা, তোমার কাছে ব্যঞ্জন বর্ণ তো নাই। ব্যঞ্জন বর্ণ 3টাকে তুমি কি জোড় স্থানে বসাই দিচ্ছ। তো অবশিষ্ট 5টা যে বর্ণ আছে এখানের মধ্যে তুমি আগে দেখবা কি একাধিকবার কেউ আছে কিনা। এখানে দেখলে না একাধিকবার কেউ নাই। তাহলে আমরা যে 5টা স্বরবর্ণ দিয়ে 5টা
বিজোড় স্থান পূরণ করতে পারি ফ্যাক্টরিয়াল 5 উপায়ে, অথবা 5p5 উপায়ে আমরা ফিল আপ করতে পারি। তাহলে মোট বিন্যাস কত হবে? মোট বিন্যাস হবে, প্রথমে তুমি একটা পাইছিলা যে আমরা 4টা ব্যঞ্জন দিয়ে 4টা স্থান ফিল আপ করতে পারি 4p3 এতে, এটা একবার পাইছিলা 4p3। এখন একটা নতুন ভাবে আমরা পেলাম, সেটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 5। এখানে আমি একটা কথা ভুল বলতে, সেটা হচ্ছে আমি বলছিলাম যে বলে ফেলছি যে স্বরবর্ণ 5টাকে 5টা এখানের মধ্যে আমরা বাকি যে স্থানগুলি জোড় স্থান দিয়ে তুমি ফিল আপ করতে পারবা। এখন তুমি বলবো ভাই এখানে তো আসলে জোড় স্থান তো 4টা। হ্যাঁ, তো আমি ভুল বলছি জিনিসটা, যে আসলে বিষয়টা হবে অবশিষ্ট যে জায়গাগুলি থাকবে তোমার, অবশিষ্ট 5টি স্থান জোড় বিজোড় দরকার নাই, কারণ তোমাকে তো বলো নাই স্বরবর্ণ তুমি চাইলে বিজোড় স্থানে বসাতে পারবা না। এখন স্বরবর্ণগুলির মধ্যে আবার নিজেদের মধ্যে কি নাই, এখানে কোনো প্রকারের ডাবল কোনো কিছু নাই। ডাবল কোনো কিছু নাই মানে সেহেতু ফ্যাক্টরিয়াল 5। এবার আমরা 4p3 হইতে সাজাতে পারি কি ব্যঞ্জনগুলিকে। তা মোট বিন্যাস কত? এত ইন্টু এত। আশা করি তুমি অঙ্কটা বুঝতে পারছো। এখন দেখো আমাদের মিলেনিয়াম এই অঙ্কটাও পরীক্ষা আসে। এখন বলছে কত প্রকার সাজানো যায়, প্রথমে শেষে এম থাকবে। দেখো যদি বলে কত বই সাজানো যায়, তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে এখানে মোট বর্ণ করে গুণবা। তাহলে মোট বর্ণ হচ্ছে 11টা। ওকে, এখন এখানের মধ্যে সরি আমি 11টা 10টা বর্ণ এখানের মধ্যে, তাহলে 2 3 4 5 6 7 8 10টা বর্ণ। এখন 10টা বর্ণের মধ্যে তোমার আই আছে 2টা ভাগ 2 ফ্যাক্টরিয়াল, এল আছে 2টা ভাগ 2 ফ্যাক্টরিয়াল, এন আছে 2টা ভাগ 2 ফ্যাক্টরিয়াল। রেজাল্ট যা আসবে এটা হচ্ছে মিলনের সূত্র অক্ষরগুলিকে নিয়ে, সবগুলো অক্ষর নিয়ে কথা বলবো আমরা সাজাইতে পারি। কিন্তু এখন তোমাকে প্রশ্ন বলছে যে না, এমন ভাবে সাজানো যায় যাতে আমরা প্রথমে এম শেষেও এম থাকে। হ্যাঁ, দেখো তুমি ক্রাইটেরিয়া গুলো একটু মনে রাখো, যে প্রথমে যখন আমি বলবো যে এম, শেষও যখন বলবো এম, এখন তাহলে তো নতুন করে সাজানোর কোনো কি প্রয়োজন হচ্ছে না। এই দুজনে থাকুক না তাদের জায়গার মধ্যে, এদেরকে আমরা কোনো চেঞ্জ না করি, এদেরকে আমরা আবার একবার এইখানে একবার এখানে না নিই। এখন এখানে যদি আমি এম গুলো যদি না ধরি, তাহলে বাকি কয়টা শব্দ থাকে তুমি দেখো তো, সরি কয়টা বর্ণ থাকে, তাহলে 1 2 3 4 5 6 7 8 কয়টা থাকে? 8টা। এখন ওই 8টার মধ্যে আই হচ্ছে 2টো, এল হচ্ছে 2টো এবং এন হচ্ছে কয়টা? 2টো। এখন তোমরা আমি যে তোমাদের সূত্রটা বলছিলাম সেই সূত্রটা যে পারো কিনা দেখি তো কেমন হবে। কারণ আমরা কি এম কে সাজাচ্ছি না, এম হলো একটা, প্রথমে একটা শেষে একটা কি রয়ে গেল, বাকিগুলো তো ওরা বলে নাই যে এখানে সাজানো যাবে না, বাকিগুলো সাজানো যাবে। কয়টা হয়েছে? তাহলে বর্ণ হচ্ছে মোট কয়টা হয়? 8টা। ওই এম 2টা বাদ দিলে 8টা হয়, যেখানে আমাদের এল হচ্ছে তোমার 2বার, আই হচ্ছে 2বার, এন হচ্ছে কি 2বার। তাহলে এখন যে রেজাল্টটা তুমি পাবা এটা হলো অ্যাবসলিউট রেজাল্ট। মিলেনিয়াম শব্দ অক্ষরগুলো কত প্রকার সাজানো যায়, যেখানে প্রথমে শেষে কি থাকবে? এম থাকবে। এরপরে আমরা এই অঙ্কটা একটু দেখো তোমরা, দেখো এখানের মধ্যে মধ্যে প্রশ্নটাকে পড়ো। আমি তোমাদেরকে অনেক আগে একটা লেকচারে বলেছিলাম একটা অঙ্ককে তোমরা প্রশ্নটা দুবার পড়বে কমপক্ষে। হ্যাঁ, যদি না বুঝে থাকো, ধরো মনে হচ্ছে তুমি এটা পারবা অঙ্কটা, এই প্রশ্নটা এরপরে তুমি ভালো করে পড়বা। অনেক স্টুডেন্ট যেটা করে প্রশ্ন না পড়ে সে অঙ্কটা করে ফেলে, প্রশ্নের মধ্যে অনেক টুইস্ট থাকে বুঝছো। তো এই টুইস্ট গুলো না বুঝলে কিন্তু তুমি অঙ্কটা তুমি আন্দাজে মন্দাজে করে ভুল করে ফেলবা। তো এখানে মনোযোগ সহকারে আসে পড়ি কোশ্চেনটা। সেকেন্ড শব্দটির অক্ষরগুলি থেকে একটি স্বরবর্ণ, ওকে একটি স্বরবর্ণ, দুটি ব্যঞ্জন বর্ণ নিয়ে গঠিত শব্দ সংখ্যা নির্ণয় করুন। তা শব্দ সংখ্যা বললেই তুমি বুঝবা এখানে কি করতে বলছে, বিন্যাস নাকি সমাবেশ? নিশ্চয় বিন্যাস, যাতে স্বরবর্ণ সর্বদা মাঝখানে থাকে। আমি পড়লাম 2বার, পড়ার পর বুঝলাম এমন ভাবে আমরা শব্দ গঠন করব যে ভাউল থাকবে মাঝখানে আর কনসোনেন্ট থাকবে দুপাশে। জিনিসটা কেমন, ধরো এরকম শব্দ হবে তোমার, যে ভাউল থাকবে অবশ্যই একটা ভাউল থাকবে মাঝখানে, কনসোনেন্ট থাকবে এখানে ধরো সি ডি এভাবে থাকবে। এখন আমরা এখানের মধ্যে তাহলে পর আমাদের বুঝতে হবে আমাদের এখানে কয়টা ভাওয়েল এবং কয়টা কনসোনেন্ট, তাহলে আমরা গুনি। আমাদের এখানে কনসোনেন্ট হচ্ছে 4টা, এ হলো 1টা 2টো 3টা 4টা, ভাওয়েল কয়টা? 2টা। এখন দেখো তুমি শুধু কনসোনেন্ট আগে ফিল আপ করো, তাহলে কনসোনেন্ট এখানের মধ্যে আমাদের 4টি কনসোনেন্ট দিয়ে 2টা জায়গায় ফিল আপ করা লাগবে। তাহলে কত ওইতে ফিল আপ করতে পারি? 4p2 ওইতে ফিল আপ করতে পারি। আর এই একটা জায়গা আমরা ফিল আপ করতে পারি স্বরবর্ণ দিয়ে। স্বরবর্ণ কয়টা আমাদের কাছে? 2টা। 2টা স্বরবর্ণ দিয়ে আমরা 2p1 ওইতে ফিল আপ করতে পারি। হ্যাঁ, এখন আমরা
একত্রে যখন হিসাব করবো, আমরা তো আসলে এটা আলাদা আলাদা বিন্যাস করছি আমরা, যে আমরা দুটো কনসোনেন্ট নিয়ে আমরা কতভাবে করতে পারি সাজাইতে, আর একটা ভাওয়াল দিয়ে কতভাবে সাজাতে পারি। এখন তুমি তো ভাওয়াল কনসোনেন্ট একসাথে নিয়ে একটা শব্দ গঠন করবা, একসাথে এবং বললে কি হয়, এখানে মধ্যে গুণ হয়। তাহলে মোট এতগুলো বিন্যাস দিয়ে আমরা এটাকে সাজাইতে পারি, এতগুলো শব্দ গঠন করতে পারি। সাজানো শব্দ গঠন করা কিন্তু একই কথা। আসলে আরেকটা কোশ্চেন আমরা পড়ি। একটি বালকের কাছে 11টি মার্বেল আছে, তাহলে মার্বেল হচ্ছে মোট 11টা, তাহলে টোটাল হচ্ছে 11টা মার্বেল। ওকে, যার মধ্যে 5টি কালো, তাহলে ব্ল্যাক হচ্ছে 5, 6টি হচ্ছে হোয়াইট, 6টি হোয়াইট। কালো রঙের মার্বেল মাঝখানে রেখে, তার মানে আমরা ব্ল্যাকটা রাখবো মাঝখানে। সে 3টি মার্বেল এক সারিতে কত রকম সাজাতে পারবে, তার মানে কালো রং মাঝখানে রাখবো, আর এই জায়গাগুলি কিভাবে, তাহলে হোয়াইট দিয়ে, তাই না? না, হোয়াইট দিয়ে বিষয় এমন না, বিষয়টা হচ্ছে তুমি মাঝখানে তুমি কালো রাখতে হবে। আর এটা তোমার তো কালো ধরো 5টা আছে, তাহলে একটা কালো তুমি এখানে রাখলা, বাকি 4টা কালো তো রয়ে গেছে, সেই 4টা কালো তুমি চাইলে এখানের মধ্যে চাইলে তুমি দিতে পারবা। সবসময় তুমি যুক্তি খেয়াল করবা যে এখানের মধ্যে তোমাকে ব্ল্যাক দিতে বলছে, কিন্তু এখানের মধ্যে কি দিতে এই ধরনের কোনো কথা বলে নাই। এখানে তুমি কালোর সাথে যা কিছু দিতে পারো, তুমি এখানে ব্ল্যাক হোয়াইট যা খুশি তা দিতে পারো। এখন আসো, আমরা যদি হিসাব করি, তাহলে এই যে জায়গাগুলির জন্য প্রথম আমরা এই জায়গাটা ফিল আপ করি, এই ব্ল্যাক জায়গাটা ফিল আপ করতে পারবো কয়টা ওয়েতে, আমরা ফিল আপ করতে পারবো 5টা থেকে একটা নিয়ে। তাহলে আমরা 5p1 ওয়েতে আমরা কি করতে পারি, ফিল আপ করতে পারি। এখন তুমি তাহলে চিন্তা করবা, আমাদের কাছে আর 2টা জায়গা ফিল আপ করা লাগবে, একটা জায়গায় ফিল আপ করা লাগবে। তাহলে এখন মার্বেল তোমার কাছে কয়টা আছে, একটা ব্ল্যাক দিয়ে তুমি এটা ফিল আপ করে ফেলছো, তাহলে মার্বেল তোমার কাছে আর কয়টা, আর কাছে তোমার কাছে 10টা মার্বেল। তো 10টা মার্বেল দিয়ে তুমি কয়টা জায়গা ফিল আপ করবা, 2টা জায়গা, তাহলে 10p2 দিয়ে তুমি ফিল আপ করবা। তাহলে মোট বিন্যাস হচ্ছে তোমার মূলত 5p1 ইন্টু 10p2। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এখন আসো, এই প্রশ্নটা বলছে 9টি বলের মধ্যে 7টি লাল এবং হচ্ছে যে 2টি সাদা, তাহলে মোট আমাদের বল হচ্ছে টোটাল হচ্ছে 9টি, রেড হচ্ছে আমাদের 7টি, আর হোয়াইট হচ্ছে আমাদের কাছে 2টি। 2টি সাদা বল পাশাপাশি না রেখে, পাশাপাশি কি না রেখে বলগুলোকে কতভাবে সাজানো যায়। তাহলে আমরা অ্যালফাবেটের মধ্যে পড়ছিলাম, আমরা মূলত বের করে ফেলবো মোট বিন্যাস ডিভাইডেড বাই পাশাপাশি রেখে কতবার করা যায়। তাহলে যদি তুমি মোট বিন্যাস তুমি হিসেব করো, তাহলে মোট বিন্যাস তোমার কাছে 9টা বল আছে, তাই না? 9টা বল মোট বিন্যাস। আচ্ছা, যেখানের মধ্যে আমরা বলছিলাম যে একের অধিক কোনো কিছু যদি থাকে, তাহলে সেটাতে আমরা কি করে দিই, ভাগ করে দেয়। তার মধ্যে রেড আছে কয়টা, 7টা, 7 ফ্যাক্টোরিয়াল। আমাদের কাছে হোয়াইট আছে কয়টা, 2টা, ভাগ 2 ফ্যাক্টোরিয়াল। তাহলে এই এতগুলো আমরা কি মোট এতভাবে সাজাইতে পারি। এখন তোমাকে প্রশ্ন মোট সাজানো বলা নাই, প্রশ্ন বলছে পাশাপাশি না রেখে কয়ভাবে সাজাতে পারো। তাহলে পাশাপাশি না রেখে তো আমরা বের করতে পারবো না, আমরা বের করতে পারবো পাশাপাশি রেখে। তাহলে পাশাপাশি রেখে কেমনে করে, পাশাপাশি রেখে করি তখনই যখনই হচ্ছে যে আমরা এই হোয়াইট গুলোকে একটা মাত্র বল ধরবো, এটাকে হোয়াইট গুলোকে আমরা একটা ধরে যতভাবে সাজানো যায় সেটা আমরা করবো। আসো আমরা ক্যালকুলেশনটা করি। তাহলে দেখো, আমরা এই নিয়মটা আগে বলছিলাম, এখন আমরা বের করবো পাশাপাশি রেখে কয়টা বিন্যাস। দেখো আমার কাছে মোট বল কয়টা, 9টা, যেখানে রেড ছিল তোমার 7টা আর হোয়াইট ছিল 2টো। এখন হোয়াইট 2টোকে তুমি যদি একটা ধরো, রেড 7টা রেখে দিলা, তাহলে মোট বল কয়টা হয়, 8টা হয়। তাহলে এই 8টা বলকে তুমি সাজাতে পারবা ফ্যাক্টরিয়াল 8 ডিভাইডেড বাই এই যে 7টা বল একই রকম রেড ফ্যাক্টরিয়াল 7 ওয়েতে। এখন দেখো সাদা বলগুলোকে তুমি কি একটা ধরছো, ওকে, তাহলে কোনো প্রবলেম না। এখন আমরা তো আগে তোমাদের মনে আছে নিশ্চয়, আমরা মোট বিন্যাস বের করার সময় সবগুলোকে একভাবে নিয়ে একটা বের করি, আবার সাদাগুলি নিজেদের মধ্যে কতভাবে সাজতে পারে তার উপরে একটা বিন্যাস বের করি। তো সাদা 2টা বল নিজেদের মধ্যে কয়ভাবে সাজতে পারে, নিজেদের মধ্যে সাজতে পারে 2টা বল, তো ফ্যাক্টর 2 ওয়েতে। যে 2টা বল একই রকম, সে তো আমরা আবার 2 দ্বারা কি করবো, আমরা ভাগ করে দিব। তাহলে এই যে বিন্যাসটা আমরা পেলাম, এটা হচ্ছে আমরা পাশাপাশি রেখে। দেখো মোট বিন্যাস কত ছিল, মোট বিন্যাস ছিল আমাদের ফ্যাক্টরিয়াল 9 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 7 ইন্টু ফ্যাক্টরিয়াল 2। এই মোট বিন্যাস থেকে আমরা যদি পাশাপাশি রেখেটা বিয়োগ করে দিই, তাহলে আমরা পেয়ে যাবো কি, পাশাপাশি না রেখে। এই প্রশ্নটা আসো, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পারমিউটেশন শব্দগুলি বর্ণগুলির মধ্যে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে। এখন তুমি বল ভাই এটা আসলে আমাদের অবস্থান পরিবর্তন জিনিসটা আসলে মানে কি? অবস্থান পরিবর্তন মানে হচ্ছে তোমার স্বরবর্ণগুলো যত নম্বর পজিশন আছে তত নম্বর পজিশনে তুমি রাখবা, ওই বর্ণকে রাখতে হবে এরকম না ব্যাপারটা। স্বরবর্ণ তোমার রাখতে হবে, মানে 2 নম্বর পজিশনে স্বরবর্ণ থাকবে, হ্যাঁ 3, 4, 5 নম্বর পজিশনে স্বরবর্ণ থাকবে, 7 নম্বরে থাকবে,
9 10 এই পজিশনগুলোতে কি থাকবে, স্বরবর্ণ থাকবে, মানে পজিশনটা চেঞ্জ করবে না, দেখো অবস্থান পরিবর্তন না করে। হ্যাঁ, ওকে। এখন আমাদের এখানের মধ্যে দেখতে হবে যে মোট বর্ণ কয়টা। তাহলে তুমি দেখলা যে মোট বর্ণ হচ্ছে আমাদের কাছে 11টা। হ্যাঁ, তাহলে মোট বর্ণ 11টা যদি হয়ে থাকে তাহলে আমাদের ভাওয়েল কাটে এখানের মধ্যে। দেখো এখানে আমাদের ভাওয়েল হচ্ছে আমাদের 5টা থাকে আমাদের ভাওয়েল। হ্যাঁ, আচ্ছা, আমাদের কাছে কনসোনেন্ট কয়টা থাকে? কনসোনেন্ট আছে আমাদের কাছে 6টা। এখন এই 6টা কনসোনেন্টের মধ্যে আমাকে দেখতে হবে কি, সবার ক্ষেত্রে দেখতে হবে যে ভাওয়েল এবং কনসোনেন্ট এই দুজনের ক্ষেত্রে আমাকে দেখতে হবে যে একাধিকবার কেউ আছে কিনা। আচ্ছা বলো তো যে একাধিকবার আছে কিনা আমরা কেন দেখি? কারণ আমরা জানি একাধিকবার যদি থাকে তখন আমরা নিচে আবার কি করে দিব, ভাগ করে দিতে হবে এটাকে। ওকে, তাহলে এখন তুমি যদি ধরো যে তোমার এই স্বরবর্ণগুলির অবস্থান তুমি চেঞ্জ করবে না জাস্ট, তাহলে অবস্থান যদি চেঞ্জ না করো তাহলে তোমাকে সাজাতে হবে কাদেরকে? তো স্বরবর্ণ সাজানোর তো আসলে কিছু নাই, অবস্থান তুমি চেঞ্জ করতেছো না, তাহলে তুমি মূলত সাজাচ্ছ কাদেরকে? ব্যঞ্জন বর্ণকে তুমি সাজাচ্ছ। তাহলে ব্যঞ্জন বর্ণ তোমার কাছে কয়টা? ব্যঞ্জন হচ্ছে তোমার কাছে 6টা। এই 6টাকে সাজানো যায় ফ্যাক্টরিয়াল 6 ওয়েতে। এই ব্যঞ্জন বর্ণগুলির মধ্যে টিএস আবার ডাবল, তাহলে হচ্ছে 2 ফ্যাক্টরিয়াল। তাহলে এতগুলো উপায়ে তুমি হচ্ছে যে সাজাইতে পারো কাকে? পারমিউটেশনকে। ওই সাজানোর মধ্যে পারমিউটেশন শব্দটা কি অন্তর্ভুক্ত, সে নিজে নিজের একটা বিন্যাস অন্তর্ভুক্ত, কিন্তু তোমাকে শব্দটা বলছে কি পুনরায় সাজানো যাবে। পুনরায় মানে কি, মানে পারমিউটেশন ছাড়া অন্য কতভাবে সাজানো যাবে। এখন তোমার 6 ফ্যাক্টরিয়াল বা 2 ফ্যাক্টরিয়াল ইকুয়াল টু তোমার ধরো 360। এখন 360 বের হচ্ছে মোট এই যে PERMUTATION এই শব্দগুলো দিয়ে আমরা পারমিউটেশন বানাইলে যে বিন্যাস পাওয়া যায়, যেটা বলছে পুনরায়, তাহলে পারমিউটেশন তোমাকে ধরা লাগবে না, এটাকে মূলত তুমি ধরবা পারমিউটেশন ছাড়া কতবার, মানে পুনরায় কতবার সাজানো যায়। তাহলে আমরা যদি 1 বিয়োগ করে এখান থেকে পাবো আমরা 359। এই হয়ে গেল আমাদের পুনরায় সাজানো যার বিন্যাস। তাহলে দেখো তুমি যদি শর্তগুলো তুমি খেয়াল রাখো, এখানে কিন্তু আমরা স্বরবর্ণগুলি কি একটা ধরবো এই ধরনের কোনো কথা বলি নাই। আমরা যেটা বলছি যে স্বরবর্ণের অবস্থান আমরা চেঞ্জ করতে হবে না। আমরা স্বরবর্ণ আমাদের ই ইউ আমাদের হচ্ছে আই ও এরা জায়গার মধ্যে থেকে যাবে, যেখানে আছে সেখানে থাকবে, শুধুমাত্র ব্যঞ্জন বর্ণগুলো নিয়ে আমরা কাজ করব। তো আশা করি তুমি এখানে শর্তগুলো যদি বুঝতে পারো তাহলে অঙ্কটা ক্লিয়ার বুঝতে পারবা। না বুঝলে তারপর আমি আছি তোমাদের লাইভে, আমরা ইনশাল্লাহ বুঝাবো। ওকে, এখন দেখো ডিরেক্টর এই শব্দটি কতবার সাজানো যায় যাতে স্বরবর্ণগুলি ক্রম একই থাকবে। দেখো বলছে ক্রম একই থাকবে। আগের কোশ্চেনে দেখো বলছে স্বরবর্ণের অবস্থান পরিবর্তন না করে। অবস্থান পরিবর্তন না করে মানে কি, তোমার ই জায়গায় থাকবে, 2 নম্বরে থেকে যাবে। এরপরে তোমার হচ্ছে যে 4 5 6 নম্বরে ইউ ইউ জায়গায় থেকে যাবে, আই আর জায়গা থেকে যাবে, ও ওর জায়গায় থেকে যাবে, ওরা থেকে যাবে জায়গার মধ্যে। কিন্তু এখানে বলছে ক্রম একই থাকবে। ক্রম একই থাকবে মানে কি, মানে তোমার এখানের মধ্যে ধরো আমরা যদি ক্রম একই রাখতে চাই তখন আসলে আমরা এটাকে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা আমাদের কি হবে, হ্যাঁ, যে ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশনটা হবে যখন আমরা ক্রম একই রাখতেছি। আসলে ধরো তোমার এই যে ধরো আমরা এই যে এ এ আই এদেরকে যে আমরা যে সুন্দর করে মনে আছে, এদেরকে আমরা যে তোমার হচ্ছে যে একটা মাত্র বর্ণ হিসাব করে আমরা ক্যালকুলেশন করছিলাম, তার মানে এরা একসাথে মুভ করে একটা মাত্র ধরছিলাম। এখন যদি তোমার ক্রম একই রাখতে হয় তার মানে হচ্ছে তোমাকে এক জাতীয় বর্ণ হিসাবে তোমাকে কি করা লাগবে, ট্রিট করা লাগবে। ভাই এটা কেন আমি এক জাতীয় বর্ণ হিসেবে ট্রিট করবো, যে একটা বর্ণ আমি কেন ধরবো? কারণ হচ্ছে যে তুমি এদেরকে একটা বর্ণ ধরতেছো মানে হচ্ছে তুমি মূলত এদের মধ্যে ধরো তোমার এখানে ক্রম হচ্ছে কত, স্বরবর্ণগুলি এখানের মধ্যে ধরো এই জায়গার মধ্যে স্বরবর্ণ আছে। হ্যাঁ, ওকে, তোমার হচ্ছে যে এরপরে 2 3 4 4 এর মধ্যে জায়গায় স্বরবর্ণ আছে, তাহলে 5 6 7 7 মধ্যে এখানে কি আছে, স্বরবর্ণ আছে। এখন এই স্বরবর্ণ যে একটা ক্রম, এই যে একটা বিন্যাস, এই জায়গাগুলোর মধ্যে তুমি হাত দাও নাই, এদেরকে এদের মধ্যে কি করছো, রাখছো। এই যে আই ধরো এখানে আসছে, ই এখানে, ও এখানে, মানে স্বরবর্ণ ক্রম এক জায়গায় রাখছো। স্বরবর্ণগুলি এখানে মধ্যে সিরিয়ালটা তুমি কি রাখলা, ঠিক রাখলা, যে 2 নম্বরে আসলে তুমি যাতে স্বরবর্ণ পাওয়া যায়। এখন যদি বলতে এদের অবস্থান পরিবর্তন না করে তখন তুমি আই ই ওকে জায়গায় ফিক্স রাখতা, এদের তুমি কোনো বিন্যাসই করতে না। এখন বলছে জায়গায় ফিক্স রাখতে পারো না, বলছে ক্রমে কি থাকবে, মানে 2 এর মধ্যে তোমার আই না থাকে ইউ থাকতে পারে। এরপরে তোমার 4 নম্বর বলছে না তোমার হচ্ছে ধরো আই থাকলো, এখানে ধরো তোমার ও থাকলো। আবার
এখানে ও থাকলে এই পজিশন, এখানে আই থাকলো, এখানে ই থাকলো, এইভাবে তুমি চেঞ্জ করতে পারবা, মানে ক্রম চেঞ্জ, সিরিয়াল তোমাকে চেঞ্জ করতে পারবা। সিরিয়াল চেঞ্জ করে তুমি কিভাবে করতে পারো এটা। তাহলে বিন্যাস সমাবেশের মধ্যে অঙ্ক করার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রশ্ন কি বুঝতে পারা। মনে রাখবা, তুমি প্রশ্ন যদি বুঝতে পারো, অঙ্কটা করতে তোমার সর্বোচ্চ 30 সেকেন্ড লাগবে। আর প্রশ্ন বুঝতে না পারলে একদিনে তুমি করতে পারবে না, প্রশ্ন বুঝতে পারতে হবে। আসলে আমার প্রশ্নটা তাহলে এখানে আমরা বিস্তারিত বুঝি। তাহলে যেহেতু এখানে স্বরবর্ণ আছে আমাদের কয়টা, 3টা ভাওয়েল এবং 5টা আমাদের কাছে কনসোনেন্ট। এখন আমাদের যেহেতু এখানের মধ্যে এরা একই ক্রমে থাকবে, তাহলে এদেরকে আমরা এক জাতীয় বিবেচনা করতেছি। এদেরকে বিবেচনা করতেছি কি, এরা একই, এরা সবগুলো হচ্ছে ধরো এরা সবগুলো ধরো টি, হ্যাঁ, এরা সবগুলো হচ্ছে ধরো এ হিসাব করতেছি। কারণ আমরা এদের অবস্থান যদি তোমার ইয়া হয়, মানে ক্রম ঠিক থাকলে আমরা এদেরকে তখন কি করতেছি না, ধরো তোমার একটা টি এখানে, একটা টি এখানে, একটা টি এখানে, আবার এই টিটা এখানে আসলো, হ্যাঁ এই টিটা এখানে আসলো, এই সবগুলো তুমি কি জানো, একই জিনিস তুমি জানো যে একই সিরিয়ালে আছে এরা। তার মানে আমরা তখন একাধিক টি থাকলে কি করে দিই, ওই নাম্বারটা দিয়ে কি করে দিই, ভাগ করে দিই। এই জিনিসটা তোমার কি করা লাগবে, বুঝতে হবে। তাহলে আমরা এখানের মধ্যে মোট বর্ণ কয়টা, মোট বর্ণ আমাদের কাছে 8টা। হ্যাঁ, এখন এই 8টা বর্ণের মধ্যে তাহলে মোট বর্ণ 8টাকে সাজানো যায় ফ্যাক্টরিয়াল 8 ওয়েতে। সে 8টার মধ্যে আর আছে দুইবার, এ আর আছে একবার, এ দুইবার, তাহলে 2 দ্বারা কি হবে, এখানের মধ্যে 2 দ্বারা ভাগ হবে। আর কত দ্বারা ভাগ হবে, ওই যে তুমি 3টাকে একই জাতীয় বর্ণ ক্যালকুলেশন করছো, একই রকম বর্ণ ধরছো, এক জাতীয় বর্ণ ধরছো, ধরো সবগুলোকে তুমি আই হিসাব করছো, সবগুলো হিসাব করছো, মানে তোমার এরা ক্রম একইভাবে আছে, কিন্তু ক্রম একইভাবে থাকলে এদেরকে কি তুমি একটা ভাবে কি বিন্যাস ধরতে হবে তোমাকে, যে তোমাকে যে যতগুলো বিন্যাসের মধ্যে তোমার যে 2 নাম্বার জায়গায় হচ্ছে যে আই, তারপরে তোমার 4 নাম্বার জায়গায় ই, তারপরে তোমার হচ্ছে যে 7 নাম্বার জায়গায় ও, এই সিলেটা ঠিক রাখলে তুমি ওদেরকে কি ওইটাই তোমার কাঙ্ক্ষিত, ওই বিন্যাসটাকে তুমি ওই সবগুলোকে একই রকম বিন্যাস ওগুলা। তাহলে তোমার এই যে 3টাকে তুমি কি দিবা, 3 দিয়ে তুমি ভাগ করে দিবা। কেন, ওই যে তুমি যে আমরা ধরো এম একাধিক থাকলে এম দিয়ে ভাগ করে দিই, টি একাধিক থাকলে ভাগ করে দিই, এখন তুমি এগুলোকে এক জাতীয় বর্ণ ধরছো, মানে তুমি ধরছো এগুলো হচ্ছে একই রকমের সবগুলো আই, নট সবগুলো এক। সবগুলো যদি বলতো সবগুলো একত্রে থাকবে, তখন সবগুলোকে তুমি একটা বর্ণ ধরতা। তুমি এখানে একটা বর্ণ না, তুমি ধরতেছো এখানে একই জাতীয় বর্ণ, মানে তোমার সবগুলো ধরো আই ধরছো মনে মনে, বা সবগুলো তোমার ই ধরছো, বা সবগুলো ও ধরছো, একই জাতীয় বর্ণ ধরছো মনে মনে, কিন্তু একটা বর্ণ তুমি ধরো না, তাহলে এটার মধ্যে প্যাচ লাগানো চলবে না। তাহলে রেজাল্ট হচ্ছে আমাদের ফ্যাক্টরিয়াল 8 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 2 ইনটু ফ্যাক্টরিয়াল 3। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। এই অঙ্কটা দেখো, আমাদের 3 4 5 6 7 8 অক্ষরগুলো একটিকেও পুনরাবৃত্তি না করে, তাহলে পুনরাবৃত্তি করা যাবে না। আচ্ছা, 5000 6000 এর মধ্যবর্তী, এখন লাইনটা খুব ভালো করে পড়ো, 5000 6000 এর মধ্যবর্তী কতগুলো সংখ্যা গঠন করা যাবে। এখন এখানের মধ্যে তুমি একটা বিষয় খেয়াল করো, বলছে 5000 এবং 6000 এর মধ্যবর্তী, তুমি নিশ্চয় বুঝতেছো এটা 4 অঙ্কের সংখ্যা হবে, কারণ 5000 6000 এর মধ্যবর্তী তো 4 অঙ্কের সংখ্যায় হয়, তাই না? কারণ তোমার প্রথম সংখ্যা হবে তাহলে তোমার 5000, আর সেকেন্ড সংখ্যা হবে 6000, এগুলো লিমিট তোমার। এই লিমিটের ভিতরে মনে রাখবে মধ্যবর্তী যখন হিসাব করি তখন আমরা কি এর মাঝখানে নিই, মানে 5001 হবে তোমার প্রথম সংখ্যাটা, আর 5900 এখানের মধ্যে 99, হ্যাঁ 99 হবে তোমার লাস্ট সংখ্যাটা। এখন তো আমার কাছে 3টা 9 আর নাই, মানে হাইপোথেটিক্যালি বললাম আর কি, এরকম হতে লিমিটটা সর্বোচ্চ। আচ্ছা, এখন আমরা এখানের মধ্যে যদি 5000 6000 মধ্যবর্তী রাখতে চাই, তাহলে এই বর্ণের মধ্যে আমি যদি 3 দিয়ে শুরু করি, তাহলে আমাদের 3000 মধ্যবর্তী হয়ে যাবে, হবে না। 4 দ্বারা শুরু করলে 4000 হয়ে যাবে, 6 দ্বারা শুরু করলে 6000 থেকে শুরু হবে সংখ্যাটা, 6 দ্বারা শুরু করলে, 7 দ্বারা শুরু করলে 7000 থেকে। তাহলে আমরা এমন সংখ্যা দিয়ে শুরু করবো যাতে 5000 থেকে 6000 এর মধ্যে থাকে। তার মানে কত দ্বারা শুরু করবো, তুমি বুঝে গেছো জিনিসটা, তুমি শুরু করবা কটা দ্বারা, 5 দ্বারা। তার মানে প্রথম পজিশনে অলওয়েজ 5 থাকবে, অন্য কোনো কিছু থাকবে না, তাহলে সাজানোর কিছু নাই, ফিক্সড 5 থাকবে। তোমার সেটা গুলো এই 3টা পজিশন নিয়ে, এই 3টা পজিশনে তুমি বাকি 1 2 3 4 5 বাকি 5টা বর্ণ দিয়ে সাজাবা। তুমি প্রথমে 5 রাখলা, এখানে পরে এখানে দিলা 3, এখানে দিলা 4, এখানে দিলা 6, বা এখানে তোমার 4, এখানে 3, এখানে 6, বা এখানে তুমি 5 দিলা, এখানে তুমি দিলা সরি এখানে দিলে 6, এখানে 7, এখানে দিলা 8, এভাবে তুমি দিবা। তাহলে তো মূল এটা কোন পজিশন নিয়ে, এই 3টা পজিশন নিয়ে। এখন এই 3টা পজিশন ফিল আপ করার জন্য তোমার কাছে কয়টা লেটার হাতে আছে, বা কয়টা তোমার কাছে সংখ্যা হাতে আছে, তোমার কাছে আছে 5টা সংখ্যা, তোমার কাছে হাতে আছে 5টা। এই যে তোমার 1টা 2টা 3টা 4টা 5টা হাতে আছে, 5টা থেকে তুমি কয়টা নিবা সাজানোর জন্য, 3টা। তার রেজাল্ট হচ্ছে তোমার 5 P3। এবার এটা একটু মনোযোগ সহকারে দেখো,
বলছে কোন সংখ্যায় কোন অঙ্কের পুনরাবৃত্তি না করে একাধিকবার নিতে পারবে না। একাধিকবার নিলে কি বেশি আমরা দেখাবো। 0, 3, 5, 6, 8 অঙ্কগুলো দ্বারা 4000-এর চেয়ে বড় কতগুলো সংখ্যা গঠন করা যাবে। দেখো বলছে 4000-এর চেয়ে বড়। এখন এখানে যেহেতু 5টা বর্ণ আছে বা 5টা সংখ্যা আছে, তবে তুমি 5 অঙ্কের সংখ্যা গঠন করতে পারো, কোনো সমস্যা নাই। 5 অঙ্কের সব সংখ্যা অবশ্যই 4000-এর চেয়ে বড় হবে। কিন্তু তুমি তো 4 অঙ্কের গঠন করতে পারবা। যে 4 অঙ্কের গঠন করতে গিয়ে যেহেতু বলছো 4000-এর চেয়ে বড়, তার মানে তুমি আমরা আগে হিসাব করি, 1 নাম্বার হিসাবটা করি যে 4000-এর চেয়ে বড় 4 অঙ্কের কয়টা সংখ্যা গঠন করা যাবে। তাহলে যেহেতু বলতে 4000-এর চেয়ে বড়, তাহলে এই জায়গার মধ্যে তুমি কি 5, 6, 8 দিতে হবে। তুমি কোনো মতেই শূন্য বাড়তি শূন্য তো দেওয়া যাবে না, শূন্য দিলে তোমার এটা তোমার হয়ে যাবে, 3 অঙ্ক হয়ে যাবে। তাহলে তুমি 3 বাদে বাকি যে 3টা 5, 6, 8 এই যে কোনো একটা কি এই পজিশনে বসাতে পারবা। আর বাকি তাহলে যে 3টা পজিশন রয়ে গেল, সেই 3টা তুমি এখানের মধ্যে একজনকে বসাইলা, কয়টা থেকে 3 জনকে, তাই 3 জন থেকে একজন নিয়ে বসাইলা। ওকে, তা বাকি স্থান তোমার কয়টা খালি আছে, 3টা খালি। সেই 3টা খালি স্থান কয়জন দিয়ে ফিল আপ করতে পারবা, 4 জন দিয়ে। তাহলে তুমি 4p উপায়ে বাকি খালি স্থানগুলো ফিল আপ করতে পারবা। তাহলে এগুলো 4 অঙ্কের আমরা কয়টা বড় গঠন করতে পারি, 4 অঙ্কের। এই 5 অঙ্কের দিকে যাই। দেখো তো 5 অঙ্কের সংখ্যা মানে এখানের মধ্যে কয়টা, এখানের মধ্যে 5টা সংখ্যা আছে, তাই 5টা সংখ্যা 5 জনকে নিয়ে সাজানো সংখ্যা কত, ফ্যাক্টরিয়াল 5। তাহলে এই ফ্যাক্টরিয়াল 5 হচ্ছে আমাদের কাছে 5 অঙ্কে 4000 চেয়ে বড় সংখ্যা। কারণ আমরা এখানে কিন্তু তোমার সামনে কত বসাবে ঠিক করে না, কিন্তু এখানের মধ্যে আমরা জানি 5 অঙ্কে গেলেই সেটা 4000 চেয়ে বড় হয়ে যাবে। তার মানে তোমার 5 অঙ্কের 4000 চেয়ে বড় সংখ্যা হচ্ছে আমরা সবগুলো সংখ্যা নিয়ে সাজানো হচ্ছে ফ্যাক্টরিয়াল 5। এখন এটা একটা ফালাসি জন্ম দিবে, একটা প্রবলেমের জন্ম দিবে। কি প্রবলেম দেখো, কিছু কিছু সংখ্যার মধ্যে তোমার শূন্য থাকবে প্রথমে, বাকি থাকলে এরকম ধরো 0, 3, 5, 6, 8 বা এরকম থাকলো, বা তোমার একটা থাকলো তোমার 0, 3, 6, 8, 3, তারপর তোমার হচ্ছে যে 5 এভাবে থাকলো। দেখো তুমি 4 অঙ্কটা তো ক্যালকুলেশন করে ফেলছো, তাহলে যখন তুমি 5 অঙ্কের হিসেবে আসতেছো, তুমি বেসিক্যালি তুমি এখানের মধ্যে মূলত এটা কত সংখ্যা হয়ে গেল, 4 অঙ্ক হয়ে গেল। কারণ শূন্য আমরা প্রথমে কি কাউন্ট করি না, 4 অঙ্ক তুমি কাউন্টের মধ্যে তোমার 3, 5, 6 চলে আসছে একবার, সুতরাং এটা ডাবল কাউন্ট করার কোনো প্রয়োজন নাই। তাহলে এরকম অনেকগুলো সংখ্যা পাওয়া যাবে যে সংখ্যাগুলো শুরু হয়েছে কত দ্বারা, শূন্য দ্বারা। শূন্য দ্বারা কটা সংখ্যা শুরু হয়েছে, শূন্য দ্বারা শুরু হয়েছে এমন সংখ্যা যেখানে শূন্য ফিক্স, 1 নম্বর শূন্য ফিক্স, শূন্য কি ফিক্স, শূন্য ফিক্স হয়ে বাকি 4টা পজিশন 4টা সংখ্যা দিয়ে সাজানো হচ্ছে কি 4p4। তার মানে ফ্যাক্টরিয়াল কি 4 উপায়ে সাজানো যাবে। প্রথমে তো শূন্য ফিক্স রাখলা, বাকি 4টা সাজানো যাবে তোমার ফ্যাক্টরিয়াল 4 ওয়েতে। তার মানে হচ্ছে তোমার 5 অঙ্কের সংখ্যা হচ্ছে ফ্যাক্টরিয়াল 5 মাইনাস আমরা ওই শূন্য যে কয়টা সামনে আছে ফ্যাক্টরিয়াল 4, এটা কি দিব, বিয়োগ করে দিব। তাহলে এখানে যতটা বিন্যাস পাবো এবং এখানে যতগুলো বিন্যাস পাবো, দুটো আমরা যদি যোগ করে দেই, তাহলে আমরা পেয়েছি আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। আমরা 4 অঙ্ক হচ্ছে বড় সংখ্যা কয়টা। এখানে বলছে তোমার হচ্ছে যে 3, 4, 5, 6, 7 অঙ্কগুলো পুনরাবৃত্তি করে, খেয়াল করো বলছে পুনরাবৃত্তি করে আর না করে, এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলোতে বলছে পুনরাবৃত্তি না করে, তার মানে তুমি এখানের মধ্যে জাস্ট এখানে আমরা ওই অ্যালফাবেটের মতোই আমরা জাস্ট বিভিন্ন সাজানো গোছানো এইভাবেই। কিন্তু যখন তোমাকে বলবে পুনরাবৃত্তি করে তুমি কতভাবে সাজাতে পারবা, তখন সেই ক্ষেত্রে তোমাকে হিসাব করতে হবে যে এই পজিশনের মধ্যে যেরকম তুমি 3 দিতে পারবা, এখানে 3 দিতে পারবা, এখানে 3 দিতে পারবা, এখানে 5 দিলে এখানে 5 দিতে পারবা, এখানে 5 দিতে পারবা। তুমি ইচ্ছা করে তুমি পুনরাবৃত্তি তুমি ইচ্ছে মতো সংখ্যা তুমি করতে পারবা। ওকে, এখন পুনরাবৃত্তি যদি তুমি করতে পারো, তাইলে কত বড় সাজাতে পারবা তুমি। দেখো এই লোকেশনে 1 নম্বর লোকেশনে তুমি এই 5টা বর্ণের যে কোনো একটা তুমি কি দিতে পারবা, তোমার 5টা উপরে সাজানো যাবে। যেহেতু আমি 5টা থেকে একটা করে নিয়ে সাজাতে পারবো 5p1 উপায়ে, তার মানে 5। আচ্ছা 5p1 মানে কিন্তু 5, এই যে 5p1 এগুলো হচ্ছে আমরা হচ্ছে যে 5 উপায়ে। এটা কি হবে, আমরা যে করছিলাম হিসাবটা যে 5p1, তো তার মানে তোমার এই যে 5 ডিভাইড বাই আমাদের 5 মাইনাস 1, তাহলে আমাদের ফ্যাক্টরিয়াল 5 ডিভাইড বাই ফ্যাক্টরিয়াল 4,
তাহলে আমাদের এখানের মধ্যে ওই যে 5 হলে আমাদের 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, আর 4 হলো 4 3 2 1, 4 4 সব কাটাকাটি গেলে 5 থাকে। ওকে, তাহলে এখানে আমি দ্বিতীয় স্থানটাও ফিল আপ করতে পারবো, আবার একটা 5 ওয়েতে। তৃতীয় স্থানটাও আমরা কয় উপায়ে? 5 ওয়েতে। আমি যখন পিঁপড়ের কথাটা তোমাদের বলছিলাম যে প্রথমবার এ থেকে বিতে আসতে পারে 3টে ওয়েতে, এ থেকে বিতে আসতে পারে একটা পিঁপড়া 3টে ওয়েতে, একটা ওয়ে, দুটো ওয়ে, 3টে ওয়েতে। আর বি থেকে সিতে আসতে পারে আরো 2টো ওয়েতে, একটা ওয়ে আর একটা ওয়ে। তাহলে এ থেকে সিতে আসতে পারে কয়টা ওয়েতে? তখন আমরা গুণ করে দিই, এই 3 এবং 2 গুণ করে দিলে আমাদের 6টা ওয়েতে। তাহলে প্রথম স্থানটা 5টা উপায়ে, সেকেন্ড স্থানটা 5টা উপায়ে, থার্ড স্থানটাও 5টা উপায়ে ফিল আপ করতে পারবা। তাহলে একসাথে ফিল আপ করলে কত পাবে? 5 ইন্টু 5 ইন্টু 5 ইকুয়াল টু 5 কি ওয়েতে তুমি ফিল আপ করতে পারো। এটা একটা কথাটা আমি এখানে আনছি এই জন্য যে আমরা অনেক সময় যেটা হয়, আমরা হচ্ছে যে নিজের ইচ্ছায় বাঁচি না, অন্যের ইচ্ছা আমরা বাঁচি। কেউ মা বাবার ইচ্ছায়, কেউ দেশের ইচ্ছায়, কেউ রাষ্ট্রের ইচ্ছায়, কেউ অন্যদের ইচ্ছায় নিজের লাইফটা আমরা লিড করি না। তো এন র্যান্ড একটা কথা বলছিল, আই কুড ডাই ফর ইউ বাট আই কুড নট অ্যান্ড উড নট লিভ ফর ইউ। যে তোমার জন্য আমি মারা যেতে পারি, কিন্তু আমি তোমার জন্য বা তোমার কারণে আমি বাঁচবো না। তো আমরা যেটা মনে করি তুমি তোমার জন্য বাঁচো, তোমার সিদ্ধান্তগুলি তুমি নাও যে তুমি এখানে কি করবা। দেখো অনেকে কিন্তু ফ্যামিলির চাপে বা অন্য অনেক চাপে তারা প্রফেশন চুজ করে বা নিজের কেরিয়ার চুজ করে। তারা মনে করে এটা করা উচিত না, একদমই তোমাকে বাঁচা উচিত তোমার নিজের জন্য, নিজের সিদ্ধান্ত তুমি বাঁচা উচিত। এবং তারা সবসময় ইনডিসিসিভ থাকে মূলত, যে তারা কি করবে না করবে। এখনো বিসিএস নিয়ে অনেক ইনডিসিশনে ভুগতেছে যে 42 যদি না হয় তাহলে আর বিসিএস দিবে কিনা, বা 41 তো সে কি দিবে কি দিবে না। বলি তোমার যদি মনে হয় যে বিসিএসটা ভালো, বিসিএসটা তোমার যদি তুমি বুঝতে পারো বিসিএস এর সুবিধাগুলি, তুমি অবশ্যই বিসিএসটা হার্ডলি তোমার কমপ্লিট করা উচিত। সেটা 42 না, তুমি চাইলে 41 তুমি কমপ্লিট করতে পারো। এই অঙ্কটার মধ্যে আমি অঙ্কটা খুব গুরুত্বের সাথে তোমাদের নিয়ে বলবো। আমি যে অঙ্কটা যে করতে দেই, দেখো অঙ্কটা কিভাবে করা যেতে পারে। 3জন প্রার্থী 5জন লোকের ভোটে নির্বাচিত হবে। তাহলে 3জন প্রার্থী, প্রার্থী ধরো করিম, প্রার্থী রহিম, প্রার্থী ধরো হাসমত, 5জন লোকের ভোটে নির্বাচিত হবে। কত প্রকারে ভোট দেওয়া যেতে পারে? তাহলে তোমার হচ্ছে যে একে ভোট দিতে পারবে 5জন, একে ভোট দিতে পারবে 5জন, একে ভোট দিতে পারবে 5জন। তাহলে 5 5 5, তার মানে 5 কিউব। দেখো আমি যদি 100 জনকে অঙ্কটা করতে দেই, কমপক্ষে 50% স্টুডেন্ট এইভাবে সে কোশ্চেনটা অ্যান্সার করবে। এটা আমি নিজেও এক সময় মনে হতো যে কেন এরকম না, কেন এরকম ভাবে তো হওয়া উচিত, তাই না? আমি নিজেও এক সময় এই ধরনের অঙ্ক ভুল হয়ে যেত। পরীক্ষা মাথা গরম থাকলে তোমার ধরনের ছোটখাটো ভুল হতে পারে। কেন ভুল হবে? কারণ পরীক্ষাতে অপশন থাকবে তোমার, যে তোমার ক, খ, গ, ঘ, ওই একটা ক অপশন থাকবে 5 কিউব, মানে তোমার 125 একটা অপশন থাকবে। তুমি 5 কিউব দেখা গুড করে তুমি এখানের মধ্যে কি দেখো গ গলাটা ভর্ট করে দিচ্ছ। তুমি প্রশ্নটা পড়ো হয়নি, আবার প্রশ্নটা পড়ে আসো। প্রার্থী কজন? 3জন। ভোট দিবে কতজন? 5জন। কত প্রকারে ভোট দেয়া যেতে পারে? ভোট দেয়া যেতে পারে, আবার পড়ি, কত প্রকারে ভোট দেয়া যেতে পারে? ভোট দিবে কতজনে? 5জনে। ওকে, তো 5জন ভোটার কারা কারা? 5জন ভোটার ধরো হচ্ছে যে শারমিন, এটার নাম হচ্ছে ধরো তোমার নুসরাত, একজন নাম হচ্ছে তোমার ধরো পরিমণি, একদম হচ্ছে তোমার সাকিব খান, এটা হচ্ছে ধরো বাপ্পারাজ। ওকে, 5জন ভোটার। বলতে তোমাকে কত উপায়ে ভোট দেওয়া যাবে? 5জন ভোটার তোমার। তাহলে এই যে তোমার শারমিন কত উপায়ে ভোট দিতে পারবে? প্রার্থী কয়জন? 3জন। এই যে 3জন, সে ব্যালট একে নালে একে নালে একে 3জনকে ভোট দিতে পারবে। সে কয়টা উপায়ে দিতে পারবে? সে ভোটটা 3টে উপায়ে, যে কোনো একজনকে সে ভোট দিতে পারবে। নুসরত কয়টা উপায়ে ভোট দিতে পারবে? 3টে ওয়েতে ভোট দিতে পারবে। পরিমণি 3টে উপায়ে, সাকিব খান 3টে ওয়েতে, বাপ্পারাজ 3টে উপায়ে। আমরা যদি সবাইকে একসাথে হিসাব করতে চাই, তাহলে মোট কত উপায়ে ভোট দিতে পারবে? কয়টা? 3। আমরা 3 টু দি পাওয়ার একটা 3, দুটা 3, তিনটা 3, চারটা 3, পাঁচটা 3, 3 টু দি পাওয়ার কি 5। এটা হচ্ছে রেজাল্ট। নাহলে তুমি আগে সিস্টেম যেটা, ওটা কি ছিল? ভুল ছিল। ওকে, তো এখানে যে প্রশ্নটা, 2জন কলা বিভাগের ছাত্রকে একত্রে না বসিয়ে 5জন বিজ্ঞানের ছাত্র ও 5জন কলা বিভাগের ছাত্র কত প্রকার একটা গোল টেবিলের পাশে আসন নিতে পারে? তার 17 হচ্ছে একত্রে না বসিয়ে
তাহলে কলা বিভাগকে তুমি একত্রে যদি না বসাতে চাও, 5 জন ছাত্র ওরা আছে, 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন, তার মানে তো মাঝখানে সায়েন্সের স্টুডেন্ট ঢুকে দিতে হবে। এখানে একজন সায়েন্স সায়েন্স 3 4 5, এই 5টা লোকেশনে তোমাকে কি 5 জন সায়েন্সের স্টুডেন্ট কি ঢুকাই দেওয়া লাগবে। তো এই 5 জন তো তুমি সায়েন্সের স্টুডেন্ট এখানে না দিয়ে এর এখানে দিতে পারতা, আরে এর এখানে দিতে পারতা, আবার এর এখানে, এইভাবে তুমি বিভিন্ন ভাবে সায়েন্সের স্টুডেন্টকে দিতে পারো। তো সায়েন্সের 5 জনকে তুমি আসলে বসাতে পারবা ফ্যাক্টরিয়াল 5 হইতে, ওই যে 5টা আসন, তাহলে তোমার 5p5, তো ফ্যাক্টর 5 উপায় কি, তুমি যারা সায়েন্সের ওদেরকে সাজাতে পারো। এখন আসো যারা আর্টস ওদেরকে কতভাবে তুমি সাজাতে পারবা। তাহলে যে আর্টসের, তাহলে তুমি আর্টসের একে এখানে বসিলে, এখানে বসিলা, একে এখানে বসালে, বিভিন্ন ভাবে আর্টসের এদেরকে সাজানো যাবে। এখানে সাজানোর একটা প্রবলেম আছে, যেহেতু গোল টেবিল বৈঠক, সেহেতু তুমি ধরো একে এখানে না এনে তুমি একে এখানে 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 একটা জায়গায় চেঞ্জ করলা, এটা কোন বিন্যাসে কোনো কি পরিবর্তন হবে না, যেহেতু গোল টেবিল বৈঠক। তাহলে গোল টেবিল বৈঠকে বিন্যাস করতে হলে তোমাকে যে কোনো একজনকে কি করা লাগবে, ফিক্স ধরা লাগবে, যে এ ফিক্স, এ লড়তেছে না, এর অবস্থান ফিক্স, এর অবস্থান ফিক্স রেখে অন্যদেরকে কি করবা, এখান থেকে তুমি এখানে না থেকে এখানে, এখানে থেকে এখানে বিভিন্ন জায়গায় সাজাতে পারবা। তাহলে তোমার কলা বিভাগ কতজন, 5 জন, ওদেরকে নিজেদের মধ্যে সাজানো যাবে ফ্যাক্টরিয়াল 4 এতে। তাহলে মোট বিন্যাস ফ্যাক্টরিয়াল 5 ইন্টু ফ্যাক্টরিয়াল 4। আশা করি তোমরা এই ইজি অঙ্কটা বুঝতে পারছো। এবার আসো আমরা যে প্রশ্নটা পড়বো সেটা হচ্ছে যে 7 জন মেয়ে বৃত্তাকারে নাচবে, কত প্রকার তারা পৃথক পৃথক ভাবে বৃত্তাকারে দাঁড়াতে পারে। ওই যে আমরা আগে যে কথা বলছিলাম, গোল জায়গায় যদি হয় তাহলে তুমি একজনকে কি করবা, ফিক্স ধরবা, একজন ফিক্স ধরলে বাকি 6জনকে তুমি সাজাবা, কতবার সাজানো যাবে, ফ্যাক্টরিয়াল 6 ওয়েতে সাজানো যাবে। আশা করি জিনিসটা বুঝতে পারছো। এবার দেখো কোশ্চেনটা, 10টা বস্তুর মধ্যে 5টি নিয়ে কত প্রকার সাজানো যায় যাতে দুটি বিশেষ বস্তু সর্বদা অন্তর্ভুক্ত থাকে। তাহলে দেখো তুমি দুটি বিশেষ বস্তুকে তুমি রাখতে যাচ্ছ, এখন সেই দুটি বিশেষ বস্তুকে তুমি এটা ফিক্স রাখলা, তুমি জাস্ট এখানের মধ্যে 10টা থেকে তুমি 5টা করে নিলা। এখন এই 5টার মধ্যে তোমার কিন্তু দুটো বস্তু সবসময় থাকতেই হবে। এখন দেখো এই অঙ্কটা তুমি কনফিডেন্সের বইয়ের মধ্যে যেভাবে করছে এবং অন্য অনেক বইয়ের মধ্যে যেভাবে করছে, এইভাবে করলে তুমি একটু এখানে লজিক্যালি একটা প্রবলেম আছে এখানের মধ্যে। কিন্তু আমি এখানের মধ্যে একটা ব্যাপার বলি যে লজিক্যাল প্রবলেমটা কোন জায়গায়, লজিক্যাল প্রবলেমটা হচ্ছে এই জায়গার মধ্যে ওরা যেটা করছে সেটা হচ্ছে ওখানে লেখা দেখবা যে 5p2 ইন্টু 8p3, হ্যাঁ 8p3টা ঠিক আছে, যে আমি 8টা থেকে আমি হচ্ছে যে এখানের মধ্যে 3টা নিচ্ছি। এখন তাহলে এই 5p2 দিয়ে এটা অনেকগুলো তোমার বোর্ড ব্যাকরণের মধ্যে তুমি সরি বোর্ডের বইয়ের মধ্যে এটা এভাবে তোমার সমাধানের যে বইগুলো পাওয়া যায় ওখানের মধ্যে এভাবে করা আছে 5p2 মানে আমি ওই 5টা থেকে দুটো বিশেষ বস্তু আমি নিচ্ছি, হ্যাঁ মানে 5টা থেকে কত ভাবে দুটা বস্তু আমি এখানের মধ্যে রাখতে পারি ওইভাবে। তো এখন আমি অনেক সময় এই লজিকটা আমার প্রথম বুঝতে অনেক কষ্ট হয়েছে, কিন্তু পরে বুঝতে পারছি যে ওটা যে কারেক্ট, কিন্তু আমি যেভাবে বুঝি সেটা আমি তোমাদের একটু ব্যাখ্যা করি। সেটা একটু তোমার কঠিন লাগতে পারে, কিন্তু যেহেতু সমাবেশ অঙ্কগুলো করে নেই আমরা কিন্তু সমাবেশ এখনো করি নাই, করলে এটা তোমার জন্য আরো সহজ হয়ে যাবে। দেখো আমি যেভাবে বুঝতে পারছি সে হচ্ছে 10টা বস্তুর মধ্যে তুমি দুটো বস্তু অন্তর্ভুক্ত থাকবেই থাকবে, তাহলে ওটা তোমার আর নেয়ার আর কিছু নাই, ওই দুটো ফিক্স, তুমি এটা নিয়ে ফেলছো। তাহলে মানে তুমি যে 5টা বস্তু নিচ্ছ তাহলে মানে তোমার 5টা বস্তু নেওয়ার দরকার নাই, তুমি আসলে 8টা বস্তু থেকে তুমি 3টা বস্তু নিয়ে ফেললে হয়েছে, হ্যাঁ দুটো বস্তু তো ফিক্স, ওটা তোমার নেওয়া লাগবে না, হ্যাঁ তুমি মূলত 8টা থেকে 3টা বস্তু তুমি আগে নিবা। এখন কিন্তু আমরা সাজাচ্ছি না, দেখো প্রশ্নটা হচ্ছে তুমি কত প্রকার সাজানো যায়, আমি কোশ্চেন একটু ঘুরে করতেছি। তাহলে প্রথমে আমরা এই 8টা থেকে আমরা 3টা বস্তুকে চয়েস করব, বাকি দুটো চয়েস করার কিছু নাই। এরপর এই দুটো তো আমাদের কাছে আছে, ধরো দুটো বস্তু আমাদের কাছে কি আছে, বাকি আমরা 8টা বস্তু থেকে আমরা 3টা বস্তু চয়েস করলাম, চয়েস মানে সমাবেশ করলাম, এই চয়েস করলাম। এখন 5টা বস্তু আমাদের হাতে আছে,
এখন এই পাঁচটা বস্তুকে আমরা সাজাবো, একে একবার এখানে, একে একবার এখানে, একে একবার এখানে, এবার সাজাবো। তাহলে পাঁচটা বস্তুকে সাজানো যাবে ফ্যাক্টরিয়াল 5 ওয়েতে। হ্যাঁ, এইভাবে করলেই তোমার অঙ্কের ইয়েটা মানে আমরা যখন সমাবেশ করবো তখন আমরা বুঝতে পারবো। আমরা অনেক সময় বাছাই করে সাজাই, তখন তোমার কাছে জিনিসটা সহজ মনে হবে। অন্য ওয়েতে তুমি কনফিডেন্স বইতে যে করছে বা বোর্ড বইতে যে করছে সেটা তুমি ফলো করতে পারো। আমি প্রথম জিনিসটা বুঝি নাই। ওরা যেটা করছে সেটা হচ্ছে যে আমি এই পাঁচটা বস্তু থেকে আমরা যে দুটা বিশেষ বস্তু, আমরা এখন এই পাঁচটা বস্তুর মধ্যে আমাদের কাছে এখানের মধ্যে যে কোনো দুটো বস্তু আমি তো নিতে পারি। কিভাবে নিতে পারি? আমি নিতে পারি আমি 5p2 এতে। এখন এটা করতে গেলে তোমার যেটা ফালাসি হচ্ছে, আচ্ছা শেষ করি এটা। তাহলে পাঁচটা থেকে দুটো 5p হইতে, তাহলে বাকি 8টা থেকে 3টা। ফালাসিটা হচ্ছে এখানের মধ্যে আমরা তো আসলে এইভাবে একবারে পাঁচটা নিয়ে তারপর দুটো ফিক্স করতেছি না, এরকম না ব্যাপারটা। আমরা এখানের মধ্যে যে 10টা বস্তুর মধ্যে দুটা ফিক্স করে রাখতেছি। হ্যাঁ, এরপরে যদি তোমার মনে হয় যে তুমি এটা বুঝতেছো সিস্টেমটা, যেখানের মধ্যে 5p2 into 8p3, তা বুঝলে তুমি করো, সমস্যা নাই। আমি মনে করি এটাই সবচেয়ে, আমি মনে করি এটাই বেশি কারেক্ট, যে আমি মূলত 8টার মধ্যে 3টা বাছা করে ফেললাম, আগে দুটা আমার কাছে ফিক্স হয়ে গেল, আমি কিছু করলাম না। এরপর আমি 5টা সবগুলোকে কি করে দিলাম, নিজেদের মধ্যে আমি সাজাই দিলাম। আমি তখন আমার টোটাল বিন্যাস হচ্ছে কতগুলো, এতগুলো 8c3 into factorial 5, রেজাল্ট কিন্তু একই রকমের আসে। এখন আসো 10টা বস্তুর মধ্যে তুমি আমার লজিক চিন্তা করলে এটা তোমাদের সহজ হবে, যে 10টা বস্তুর মধ্যে 5টি করে নিয়ে আমরা কতভাবে সাজাতে পারি যাতে করে দুটো বিশেষ বস্তু সর্বদা বাদ থাকবে। তার দুটো বস্তু বাদ দিলে আসলে 10টা বস্তুর মধ্যে কয়টা বস্তু থাকে, 8টা বস্তু থাকে। একদম 8টার মধ্যে থেকে কি 5টা সাজাইতে হবে। 8টা থেকে 5টা সাজানো হচ্ছে 8p5 হইতে। এই হচ্ছে তোমার রেজাল্ট। তাহলে এখানে বোঝা যাচ্ছে কোশ্চেন পড়াটার অনেক বেশি গুরুত্ব আছে। কোশ্চেন যদি তুমি গুরুত্বের সাথে না পড়ো তাহলে তুমি এটা বুঝবে না। তো এতক্ষণ ধরে তুমি আমাদের বিন্যাসের এই লেখাটা দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন হয় তোমরা আমাকে জানাবা। তোমরা যদি ফেসবুকে যদি সার্চ দাও ডক্টর ডট আরফিন, এটা লিখে যদি সার্চ দাও আরফিন, AREFIN, তো আমি শামসুল আরফিন একটা আইডি পাবা। ওখানে আমাকে তুমি কোশ্চেন পাঠাতে পারো, অথবা তোমাদের এই গ্রুপের মধ্যে ফেসবুক মেসেঞ্জারের মধ্যে আমাকে তুমি জানাতে পারো। তোমাদের যে ইন্টারনাল যে তোমাদের গ্রুপটা আছে, যে কোনো হয়তো আমাকে জানালে আমি সেটা তোমার কোশ্চেনটা পেয়ে যাব। তো ধন্যবাদ।